শুরু করছি। তোমাকে চাই। লেখনীতে নুসরাত জাহান মিথিলা। পর্ব সংখ্যা ৫১। কিরিস এক পা এগিয়ে এসে বলল, তোমাকে কেউ জিজ্ঞাসা করেনি। ভাইয়া, আমি যা দিই সেটা তুমি নাও। লিসি আর কিছু বলতে পারল না। ম্যানেজার মুগ্ধ হয়ে সব দেখছে। স্যার, সত্যি ম্যাডামের উপর অসাধারণ লাগছে। কিরিস ঠান্ডা গলায় বলল, প্যাক করবেন না? সবাই অবাক। ম্যাডাম এটা পরেই যাবেন। হুম, ওর গলায় থাক। লিজির চোখ বড় হয়ে গেল। কি? কিরিস হালকা হাসলো। এখন থেকে অভ্যাস করো। আর ম্যানেজার, আমার মা যে গয়নাগুলো পালিশের জন্য দিয়েছিল ওইগুলো প্যাক করে দেন। ম্যানেজার মাথা নাড়িয়ে চলে গেল। এর মধ্যে লিজি কিছু বলার আগে কিরিস আবার তার হাতটা ধরলো। দৃঢ়, নিজের মতো করে। আর সেই ঝলমলে শোরুমে সোনার আলোয় মোড়া দুজনের সেই দৃশ্যটা যে একদম রাজকীয়। একদম তাদের মতোই জুয়েলারি শপের ভেতরে তখন শেষের কাজগুলো চলছে। ম্যানেজার একে একে পালিশ করা গয়নাগুলো বের করে আনছে। সোনার সেই মুকুট, দুইটা বালা, নেকলেস সেট, আরো টুকিটাকি বেশ গয়না। প্রতিটা যেন নতুন করে প্রাণ পেয়েছে। ম্যানেজার ভদ্রভাবে বলল, স্যার, এগুলো সব রেডি। যেমন বলেছিলেন ঠিক তেমনই পালিশ করা হয়েছে। কিরিস হালকা মাথা নেড়ে ইশারা করতে পাশে দাঁড়িয়ে থাকা মার্ক এগিয়ে এলো। তার সঙ্গে আরো দুজন বডিগার্ড। স্মার্ট, চুপচাপ কিন্তু একদম প্রফেশনাল। মার্ক ব্যাগগুলো একে একে হাতে নিয়ে চেক করতে করতে বলল, সব ঠিক আছে বস। কিরিস শুধু একবার তাকালো। একদম হিসেবি দৃষ্টি। তারপর আবার পুরো মনোযোগ দিল লিসির দিকে। লিসি তখনও গলায় গয়না পরে বসে আছে, একটু অস্বস্তি, একটু লজ্জা। এখন তো নামতে দিবেন, তাই না? ক্রিস কোনো উত্তর না দিয়ে সরাসরি ঝুঁকে আবার তাকে কোলে তুলে নিল। এই না, না না, নামান। লিসে হাত পা ছুটতে লাগলো। সবাই দেখছে। দেখতে দাও। আমি হাঁটতে পারবো। জানি, তবুও না। একদম ঠান্ডা। ফাইনাল টোন। মার্ক আর বাকি বডিগার্ড ব্যাগ নিয়ে সামনে এগিয়ে গেল। আর ক্রিস লিসিকে কোলে নিয়ে ধীরে ধীরে নিচে নামতে লাগলো। নিচের শোরুমে ঢুকতেই সবাই একসাথে তাকালো। কাবির প্রথমেই হেসে উঠল। ওহো, আবার কোলে? ভাবি তো আজ ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছে। রেহান হাত গুটিয়ে বলল, আমরা ভুল করেছিলাম ভাই। আমাদের একটু পা মচকানো উচিত ছিল। সবাই হেসে উঠল। লিসি মুখ লাল করে বলল, চুপ করবে তোমরা? ইয়াবি চোখ টিপে বলল, ভাবি, কষ্ট করছেন কেন? ভাই তো সার্ভিস দিতে প্রস্তুত। কিস নির্বিকার। কথা শেষ। কাবির হাত তুলে, না না, আমরা চুপ। শেষে কিরিস লিসিকে আস্তে করে নামিয়ে দিল। এইবার মেয়েরা ঘিরে ধরল লিসিকে। তিশা উচ্ছ্বাস নিয়ে বলল, এই নেকলেসটা, উফ, একদম রানী লাগছে তোরে। লিসি বলল, তোমার জন্যও আছে, বিয়ের দিন পরো। উফ করো। লিসি কথায় মেয়েরা একটু হেসে উঠল। তিশাকে নিয়ে হালকা খুনসুটি হচ্ছে তখন। লিজা লিসিকে বলল, ব্লাউজগুলো আমরা ট্রায়াল দিয়ে ফেলেছি। দারুণ হয়েছে। আরবি এসে হাত ধরে টেনে পড়ল, তুই যা, ট্রায়াল রুমে গিয়ে পরে দেখিস। তোরটা সবচেয়ে সুন্দর লাগবে। ট্রায়ালটি, আমাদের সবার ট্রায়াল দেওয়া শেষ, তুই বাকি আছিস। যা। লিসি হেসে বলল, এই তো যাচ্ছি। মেয়েদের মাঝে দাঁড়িয়ে ওদের সাথে গল্প মেতে উঠল। হাসি খুনসুটি, তুলনা, কে কারটা ভালো। ওদিকে একটু দূরে কিরিস ছেলেদের সাথে দাঁড়িয়ে, কিন্তু চোখ বারবার চলে যাচ্ছে লিসির দিকে। কাবির খেয়াল করে মুচকি হেসে বলল, হাই, আমরা এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু তোমার মতো অন্য জায়গায়। কিরিস শান্ত, চুপ করে দাঁড়া। লিসি অবশেষে একটা ব্লাউজ হাতে নিয়ে ড্রয়ার রুমের দিকে হাঁটা দিল। আমি গিয়ে দেখি। ঠিক তখনই পেছন থেকে আবার সে পরিচিত শক্ত হাত এক ঝটকে কিরিস তাকে কোলে তুলে নিল। আবার। লিসি প্রায় চিৎকার করে উঠল। আপনি থামবেন না? চারপাশে আবার হাসির রোল পড়ে গেল। রেহান বলল, এবার তো রেকর্ড হয়ে যাবে। ইয়াবি বলল, ভাবি, এখন আর নামার উপায় নাই। লিসি রাগে লজ্জায় কিরিসের কাঁধে হালকা চাপড় মারল। আমাকে নামান। কিরিস একদম সিরিয়াস। না, আমি নিজে যেতে পারবো। জানি। তাহলে? চুপ। একদম ফাইনাল। সবাই হাসতে হাসতে দেখছে। আর কিস সোজা ট্রায়াল রুমের সামনে এসে দাঁড়ালো। তারপর ধীরে লিসিকে নামিয়ে দিল। লিসি দাঁত চেপে বলল, আপনার সাথে পরে কথা আছে। কিরিস ঠান্ডা গলায়, আমি আছি। লিসি চোখ পাকিয়ে ভেতরে ঢুকে গেল। বাইরে কিরিস ট্রায়াল রুমের দরজার সামনে দাঁড়িয়ে, হাত পকেটে, চোখ সোজা দরজার দিকে। কাবির দূর থেকে বলল, ভাই, গার্ড ডিউটি নাকি? রিহান যোগ করলো, কেউ যেন ব্লাউজ চুরি না করে। সবাই আবার হেসে উঠল। কিরিস শুধু একবার তাকালো। সবাই চুপ।
তারপর আবার দরজার দিকে চোখ। ভেতরে লিসে কাপড় বদলাচ্ছে আর বাইরে দাঁড়িয়ে আছে সে, একদম নিজের মতো করে, একদম নিজের মানুষটাকে আগলে রেখে। ট্রায়াল রুমে একপাশে বেশি এপাশে বেশি লোকজনের আসা যাওয়া নেই। ট্রায়াল রুমের ভেতরটা নরম আলোয় ভরা। আয়নার সামনে দাঁড়িয়ে লিসি ব্লাউজটা পরে নিচ্ছে। হালকা কাত খোলা ডিজাইন, পেছনে ফিতেটা এখনো খোলা। সে একটু বিরক্তি গলায় নিজেই বলতে লাগলো, এই ফিতেগুলো কে এমন বানায় ভাবতেই পারছি না। ঠিক তখনই দরজাটা খুব আস্তে করে খুলে গেল। লিসি চমকে ঘুরে দাঁড়ালো। কে? কথা শেষ করার আগেই থেমে গেল। কিরিস দরজার ফাঁক দিয়ে ভেতরে ঢুকে দরজাটা ভেতর থেকে লাগিয়ে দিল। কিরি লিসির চোখ বড় বড় হয়ে গেল। আপনি এখানে কেন? কিরিস কোনো উত্তর দিল না, শুধু ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। তার দৃষ্টি একদম গভীর, একদম থেমে থাকা, যেন সামনে যা দেখছে তা থেকে চোখ সরানো অসম্ভব। লিসি একটু পিছিয়ে গেল, পাশে ফেলে রাখা শাড়ির আঁচলটা কোনোভাবে বুকের উপর দিল। একেবারে এলোমেলো অবস্থা। আর তার সামনে দাঁড়িয়ে আছে কিরিস। লিসি একটা শুকনো ঢোক গিলে বলে, বের হন, কেউ দেখে ফেলবে। কিরিস নিচু গলায় বলল, ঘুরে দাঁড়াও। কি? ফিতাটা বাঁধবো। লিসি এক সেকেন্ড থেমে রইল, তারপর কিছু না বলে ধীরে ঘুরে দাঁড়ালো। কিরিস খুব কাছে এসে দাঁড়ালো, তার আঙুলগুলো ছুঁয়ে গেল লিসির পিঠ, নরম উষ্ণ স্পর্শ। লিসি কেঁপে উঠল হালকা করে। কিরিস ধীরে ধীরে ফিতেটা বেঁধে দিচ্ছে, কিন্তু তার দৃষ্টি আয়নায়, লিসির চোখের উপর। দুজনের চোখ এক হয়ে আছে আয়নার ভেতর দিয়ে। ফিতেটা বেঁধে শেষ করেও শেষ হলো না। লিসি আস্তে বলল, হয়ে গেছে, এখন যান। কিরিস কোনো উত্তর দিল না। হঠাৎ করে সে লিসির হাত ধরে ঘুরিয়ে নিচের দিকে নিয়ে এলো। এক ঝটকায় তার ঠোঁট চেপে ধরলো লিসির ঠোঁটে। লিসি পুরো অবাক, নিঃশ্বাস আটকে গেল। প্রথমে ধাক্কা দিতে গেল, কিন্তু কিরিসের গ্রিপ শক্ত। চুমুটাতে জোর ছিল, অধিকার ছিল, আর একটা অদ্ভুত গভীরতা, যেন নিজেকে আটকাতে পারছে না। কয়েক সেকেন্ড পর কিরিস ধীরে সরে এলো। লিসির শ্বাস দ্রুত, চোখ কাঁপছে। আপনি পাগল নাকি? কিরিস তার কপালে হালকা ঠেকিয়ে হালকা ঠেকিয়ে নিচু ভারী গলায় বলল, এভাবে তোমাকে দেখলে ঠিক থাকতে পারছি না। লিসের গাল লাল হয়ে উঠল। কিরিস তার চিবুকটা আলতো করে তুলে চোখে চোখ রেখে বলল, একটা ব্লাউজে যদি এই অবস্থা হয়, পুরো সাজে তোমাকে দেখলে কি হবে ভাবতে পারছো? তার চোখে এক ধরনের নেশা, কিন্তু নিয়ন্ত্রণ হারায়নি, শুধু গভীর হয়েছে। লিসি গলা শুকিয়ে ফিসফিস করলো, বের হন, প্লিজ। কে শোনে কার কথা? কিরিস ঠাই হয়ে দাঁড়িয়ে আছে, লিসির পা থেকে মাথা পর্যন্ত ভালো করে চোখ বুলিয়ে নিচ্ছে। কেমন করে লিসির দিকে তাকিয়ে আছে, এই বুঝি খেয়ে ফেলবে। ট্রায়াল রুমের ভেতরের বাতাসটা যেন হঠাৎই ভারী হয়ে উঠছিল। লিসি এখনো পুরোটা সামলে উঠতে পারেনি। আর কিরিস যেন নিজেকে আটকে রাখতে পারছে না। একটু পরে কিরিস আবারও এগিয়ে এলো। লিসি দ্রুততার কণ্ঠনালীর বাধা পেরিয়ে মুহূর্তে অস্পষ্ট বাক্য বলে উঠল, ভাইয়া, বের হন, কেউ। কথা শেষ হওয়ার আগেই আবার তার ঠোঁট চেপে ধরলো। এবার এটা আগের থেকেও গভীর, আরো অস্থির। লিসি প্রথমে ধাক্কা দিতে গেল, কিন্তু ক্রিসের হাত ওর কোমর জড়িয়ে ধরতেই থেমে গেল। চুমুগুলো একটার পর একটা, একটু তাড়াহুড়া, একটু পাগলামি, যেন সময় কম কিন্তু অনুভূতি বেশি। লিসির শাড়ির ভাঁজের মধ্য দিয়ে নরম কোমরে হাত রাখলো কিরিস। নিজের কাছে টেনে নিল, এত কাছে যেন লিসির বুকের স্পন্দন আর কিরিসের বুকের স্পন্দন এক হয়ে গেছে। কিরিসের মতো দুর্লভ পুরুষকে নিজের কাছ থেকে সরাতে অক্ষম লিসির মতো কোমল মেয়ে। শেষে লিসি আর কিছু বুঝতে না পেরে কিরিসের শার্ট খামচে ধরে। কিছুক্ষণ এইভাবে চলে, শেষে নিজেকেই হালকা জোর করে নিজেকে সরালো কিরিস। দুজনের শ্বাসই ভারী। লিসির ঠোঁট গোলাপি হয়ে উঠেছে, একটু ফুলে গেছে, চোখে রাগ লজ্জার অদ্ভুত একটা ঝিলিক। আপনি একদম অসভ্য, এখানে এসব। কিরিস হালকা হাঁপাতে হাঁপাতে মুচকি হাসলো। চুপ, বেশি বলো না, না হলে আবার শুরু হয়ে যাবে। লিসি কিরিসের কথা একেবারে গাল হা করে বলে, আপনি অসভ্য, বেয়াদব বেটা লোক। কিরিস আর কিছু না বলে শুধু লিসির দিকে আরেকবার তাকায়, তারপর দরজার দিকে এগিয়ে গেল। কিন্তু একেবারে বের হওয়ার আগে আবার একবার সে একই নেশাভরা দৃষ্টিতে তাকালো। বাইরে বের হতে কিরিস স্বাভাবিক হয়ে গেল, যেন কিছুই হয়নি। হালকা করে নিজের ঠোঁটটা আঙুল দিয়ে মুছে নিল। দূরে দাঁড়িয়ে থাকা ইয়াবি সেটা দেখে ভ্রু তুলে হাসলো। ভাই, মনে হয় কাজ সেরে আসছিস।
কাবির হেসে বলে, এই জন্য তো এতক্ষণ দরজার সামনে পাহারা। ঈশান বলল, আমি জীবনেও ভাবিনি ক্রিসের মতো গ্যাংস্টার এত রোমান্টিক। রিহান ঈশানকে সান্ত্বনা দিয়ে বলে, তুই এই কথা আমার বোন সুরভিকে বললে ও বিশ্বাস করে নিবে, কারণ হি ইজ নোবেল রাইডার। ছেলেরা একসাথে হো হো করে হেসে উঠল। ক্রিস একবার তাকালো, সবাই চুপ, কিন্তু মুখে চাপা হাসির রোল রয়ে গেল। কিছুক্ষণ পর ট্রায়াল রুমের দরজা খুলে লিসি বের হলো, মুখটা একটু লাল, ঠোঁট এখনো গোলাপি আভা নিয়ে আছে। সোজা ক্রিসের দিকে তাকিয়ে দাঁত চেপে ফিসফিস করে বলল, আপনার সাথে পরে হিসাব আছে। ক্রিস ঠান্ডায়, অপেক্ষায় থাকবো। লিসি চোখ পাকিয়ে অন্যদিকে তাকালো, তারপর মেয়েদের দিকে ঘুরে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, ফিট হয়েছে, ভালোই। আরবি দৌড়ে এসে বলল, আমি বলেছিলাম না তোরটাই সবচেয়ে সুন্দর লাগবে। লিসি হাসতে হাসতে বলল, কিন্তু তোর মুখটা এমন লাল কেন, হ্যাঁ? লিসি এক সেকেন্ড থেমে গেল। গরম লাগছে। পেছনে দাঁড়িয়ে অ্যাবি ফিসফিস করে বলল, গরম তো লাগবেই। ক্রিস হালকা মাথা ঘুরিয়ে তাকালো, চোখে সেই চেনা সতর্ক দৃষ্টি। অ্যাবি সঙ্গে সঙ্গে চুপ, আর লিসি রাগে মুখ ফুলিয়ে আছে, কিন্তু মাঝে মাঝে নিজের অজান্তে ঠোঁট ছুঁয়ে দেখছে। এইভাবে একে একে সব কেনাকাটা করতে থাকে সবাই। সবাইয়ের কেনাকাটা শেষ হতে হতে বিকেল গড়িয়ে এসেছে। মার্কার বডিগার্ডরা একের পর এক শপিং ব্যাগ গাড়িতে তুলে দিচ্ছে। কাপড়, জুতা, গয়না যেন পুরো একটা শপিং মলই কিনে ফেলা হয়েছে। মার্ক এগিয়ে এসে বলল, বস, সব লোড হয়ে গেছে। কিরিস মাথা নেড়ে ইশারা করলো। কাপের হাত ছাড়তে ছাড়তে বলল, উফ, আজকে শপিং শেষ, আমি তো ক্লান্ত। রিহান হেসে বলল, ক্লান্ত? তুই তো শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিস। ইয়াবি যোগ করলো, আসল কাজ তো ক্রিস আর লিসি করেছে। এই কথা শুনে ছেলেরা একসাথে ওহ বলে উঠল। লিসির সাথে সাথে চোখ রাঙিয়ে পড়ল, চুপ করবে তোমরা। তিশা, ইয়াবি আর লিসা, এরা তিনজন একসাথে বের হয়ে যায়। তিশাকে তো কাবির যেতে দেবে না, তারপর সব কাজিনরা ওকে আটকে তিশাকে পাঠিয়ে দিয়েছে। আগামী মুখ রাঙিয়ে পড়ল, চুপ করবে তোমরা। তিশা, ইয়াবি আর লিসা, এরা তিনজন একসাথে বের হয়ে যায়। তিশাকে তো কাবির যেতে দেবে না, তারপর সব কাজিনরা ওকে আটকে তিশাকে পাঠিয়ে দিয়েছে। আগামী মঙ্গলবার ওর বিয়ে, কিন্তু এখনই বউ ছাড়া থাকতে পারছে না, এমন কথা বলে হাসাহাসি করেছে দাঁড়িয়ে কাজিনরা। কিরিস একপাশে দাঁড়িয়ে ঠান্ডা চোখে সব দেখছিল, তারপর খুব স্বাভাবিক গলায় বলল, তোমরা সবাই এক গাড়িতে যাও। কাবের ভ্রু তুলে, আর তুই? কিরিস দরজা খুলতে খুলতে বলল, আমি আসছি। সবাই বুঝে ফেললো। ঈশান হেসে ফিসফিস করলো, আলাদা সেট আপ চলছে। লিসি বিরক্ত হয়ে বলল, আমি ওদের সাথেই যাব। কথা শেষ হওয়ার আগে কিরিস তার হাতটা ধরে টেনে নিজের গাড়ির দিকে নিয়ে গেল। না, তুমি আমার সাথে। কেন? আমি, কারণ আমি বলছি। একদম ফাইনাল। লিসি আর কিছু বলতে পারল না, শুধু মুখ ফুলিয়ে গাড়িতে উঠে বসলো। বাকি কাজিনরাও গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা দিল। গাড়িগুলো ধীরে ধীরে মার্কেট থেকে বেরিয়ে এলো। বাইরে বিকেলের আলো, হালকা সোনালি রোদ, রাস্তার ভিড়, দোকানের সাইডবোর্ড গুলো একে একে পেছনে পড়ে যাচ্ছে। ভেতরে একটা অদ্ভুত শান্তি। কিছুক্ষণ কেউ কিছু বলল না। এসে জানালার বাইরে তাকিয়েছে, মুখে হালকা রাগের ছাপ। কিস স্টিয়ারিং এ হাত রেখে একবার, রাগ করেছ? না, মিথ্যা। লিসি এবার ঘুরে তাকালো। আপনি সব সময় এমন করেন কেন? কেমন? জোর করে সব নিজের মতো, আমাকে কিছু বলতে দেন না। কিরিস কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর ধীরে বলল, কারণ আমি জানি তুমি না বললেও শেষ পর্যন্ত আমার কাছেই থাকবে। লিসি থেমে গেল। আপনার এই আত্মবিশ্বাসটা একটু বেশি না? কিরিস হালকা হাসলো, তুমি কমাও, আমিও কমাবো। লিসি মুখ ঘুরিয়ে আবার জানালার বাইরে তাকালো। অসম্ভব। গাড়ির ভেতর আবার একটু নীরবতা। হঠাৎ ক্রিস বলল, পা কেমন? লিসি একটু অবাক হয়ে তাকালো। ভালো, তেমন কিছু হয়নি। মিথ্যা বলো না। আচ্ছা, একটু ব্যথা করছে। ক্রিস গাড়ি সাইডে থামালো। লিসি চমকে, কি হলো? ক্রিস কিছু না বলে তার পায়ের দিকে ঝুঁকলো। এই, কি করছেন? ক্রিস খুব স্বাভাবিকভাবে তার পা নিজের হাতে নিয়ে হালকা ঝাঁপ দিয়ে দেখলো, এখানে। লিসি কেঁপে উঠলো। হুম। তার স্পর্শে অদ্ভুত একটা নরম অনুভূতি ছড়িয়ে পড়ল। ক্রিস আস্তে করে মালিশ করতে লাগলো। এভাবে দৌড়াবে না। লিসি নিচু গলায় বলল, আপনি না থাকলে কে সামলাতো আমাকে? ক্রিস থামলো এক সেকেন্ড, তারপর খুব শান্ত গলায় বলল, আমি না থাকলে তুমি এমন হতে না। লিসি চুপ, কথাটা যেন সরাসরি গিয়ে কোথাও লাগলো। কিছুক্ষণ পর ক্রিস আবার গাড়ি স্টার্ট দিল।
সূর্য তখন ধীরে ধীরে নামছে, আকাশে কমলা রং ছড়িয়ে পড়ছে। গাড়ির ভেতরে দুজনের মাঝে আর আগের মতো ঝগড়া নেই, শুধু নরম একটা নীরবতা, যেখানে না বলেও অনেক কিছুই বলা হয়ে যাচ্ছে। গাড়িটা আবার ধীরে রাস্তায় উঠেছে। বিকেলের আলো তখন আরো নরম হয়ে এসেছে। জানালা দিয়ে হালকা বাতাস ঢুকছে। কিরিস হঠাৎ এক হাত স্টিয়ারিং এ রেখে অন্য হাতে লিসির পা আলতো করে নিচের দিকে টেনে নিল। লিসি চমকে উঠল। এই, কি করছেন? ক্রিস একদম স্বাভাবিকভাবে ওর পা নিজের কোলের উপর তুলে রাখলো। শান্ত হয়ে বসো। আমি ঠিক আছি, জানি। তারপরও হাত ছাড়লো না। এক হাত দিয়ে স্টিয়ারিং ধরে আরেক হাত দিয়ে খুব আস্তে আস্তে লিসির পায়ের উপর আঙুল বোলাতে লাগলো। হালকা চাপ, যেন ব্যথাটা কমে যায়। লিসি কিছু বলতে গিয়ে থেমে গেল। তার বুকের ভেতরটা কেমন যেন নরম হয়ে আসছে। আপনি এভাবে ড্রাইভ করছেন, ঠিক না। কিরিস চোখ না সরিয়ে বলল, আমি ঠিক আছি। না, আমি বলছি চুপচাপ বসে থাকো। আর সামনে থেকে কুশনটা মাথার নিচে দাও, যাতে গাড়ির ধাক্কায় জানালায় তোমার মাথা না লাগে। গলায় কোনো রাগ নেই, কিন্তু একদম শুনতেই হবে এমন টোন। লিসি একটু মুখ ফুলিয়ে জানালার দিকে কুশনটা রেখে তারপর মাথা দিয়ে বলল, সব সময় এমন করেন। কিরিস হালকা হাসলো। তোমার সাথে না করলে কার সাথে করবো? লিসি একবার তাকালো তার দিকে। 1 সেকেন্ড, দুজনের চোখে চোখ। তারপর লিসি নিচু গলায় বলল, আপনি খুব বিরক্তিকর। জানি, আর জেদি, সেটাও জানি। তবুও বদলাবেন না। কিরিস এক ঝলক তাকালো। তুমি বললে ভাববো। লিসি কিছু বলল না, শুধু চুপচাপ বসে রইল। তার পা এখনো কিরিসের কোলের উপর। আর কিরিস মাঝে মাঝে হালকা চাপ দিয়ে দিচ্ছে। বাইরে সূর্য ডুবে যাচ্ছে ধীরে ধীরে। আকাশে কমলা গোলাপি রং মিশে গেছে। গাড়ির ভেতরে নরম আলো, নরম স্পর্শ, আর দুজনের মাঝে এক অদ্ভুত নীরবতা, যেটা আর অস্বস্তিকর না, বরং খুব কাছের। গাড়িটা এখন শহরের একটা শান্ত রাস্তার ধারে চলছে। জানালার বাইরে দোকানে জ্বলে উঠতে শুরু করেছে। বিকেল ধীরে ধীরে সন্ধ্যায় ঢুকে পড়ছে। লিসির পা এখনো কিরিসের কোলেই রাখা। কিরিস এক হাতে স্টিয়ারিং, আরেক হাতে হালকা করে পায়ের ব্যথাটা ম্যাসেজ করে দিচ্ছে। হঠাৎ ক্রিস জিজ্ঞাসা করলো, কিছু খাবে? লিসি একটু মাথা ঘুরিয়ে তাকালো। এখন? হুম। লিসি ভ্রু তুলে বলল, আপনি না বললে আমি কি খেতে পারি না নাকি? ক্রিস হালকা হাসলো। পারো, কিন্তু বলো। লিসি একটু ভাব করে বলল, আমি কিছুই খাবো না। ক্রিস চোখ সরালো না রাস্তা থেকে। মিথ্যা, সত্যি। তাহলে গত 1 ঘন্টা ধরে আমার দিকে তাকাচ্ছিলে কেন? লিসি সঙ্গে সঙ্গে ধরা পড়ে গিয়ে মুখ ঘুরিয়ে নিল। আমি আপনার দিকে তাকাইনি। কিস শান্ত গলায় বলল, ঠিক আছে। জানালা নিজের থেকে আপনার দিকে তাকাচ্ছিল। লিসি চোখ বড় করে তাকালো। আপনি আবার শুরু করেছেন? ক্রিস এবার হালকা হাসলো। ঠিক আছে, খাবার না চাইলে আমি অর্ডার দেব না। লিসি একটু উঠে বসে বলল, আমি আপনার দিকে তাকিয়ে আছি, তার মানে খিদে পেয়েছে কি করে বুঝলেন? দাঁড়ান, আমি আপনাকে আমি আমাকে আপনি আমাকে আপনাকে খেতে বলছেন না তো? কিরিস মুচকি হেসে বলল, তাও ভালো হতো যদি তুমি আমাকে খেতে, কারণ আমারও মাঝে মাঝে তোমাকে খেতে ইচ্ছা করে। লিসি একটু চোখ বড় করে তাকিয়ে বলে, আসলেই আপনি বেয়াদব। হুম, শুধু তোমার জন্য। যেন অন্য কেউ আমার সাথে এমন করে কথা বলার সাহস তো দূরের, কল্পনাও ভাবে না। আর তুমি কত সহজে কথা বলো, মিসেস কিরিস, আই মিন সুইট হার্ট। লিসি 1 সেকেন্ড চুপ করে রইল। তারপর খুব ছোট গলায় বলল, কিন্তু একটু ফুচকা হলে খেতে পারি। কিরিস ভ্রু তুলে, ফুচকা? হ্যাঁ, সমস্যা? না। কিছুক্ষণ চুপ থেকে কিরিস আবার বলল, আজ ফুচকা না। লিসি সঙ্গে সঙ্গে রাগ দেখিয়ে বলল, কেন? আপনি সবকিছুই না করবেন কেন? কিরিস শান্তভাবে বলল, কারণ রাস্তার ফুচকা না। লিসি মুখ ঘুরিয়ে বলল, আপনি তো সবকিছুতেই না বলেন। কিরিস এবার একবার তার দিকে তাকালো। ঠিক আছে, না বাদ দিলাম। লিসি একটু থমকে গেল। মানে? আজকে তুমি যেটা খেতে চাও সেটাই হবে। লিসি একটু অবাক, তারপর ধীরে ধীরে হাসি চলে এলো। সত্যি? ক্রিস হালকা মাথা নাড়ল, কিন্তু এক শর্তে। কি? খেতে গিয়ে আবার দৌড়াবে না। লিসি সঙ্গে সঙ্গে বলল, আমি দৌড় না, আমি দৌড়াবো না। ক্রিস শান্ত গলায় বলল, গতকালও বলেছিলে। লিসি মুখ বাঁকালো। আপনি সবকিছু মনে রাখেন কেন? কারণ তুমি ভুলে যাও। এই কথা শুনে লিসি হালকা হেসে ফেলল। আপনি খুব বিরক্তিকর, জানেন। ক্রিস এবার এবার সত্যি একটু হাসলো। তবুও আমার সাথেই বসে আছো? লিসি কিছু বলতে পারলো না।
শুধু জানালার বাইরে তাকিয়ে ছোট করে বলল, হুম, সেটাই সমস্যা। কিন্তু ঠোঁটের কোণে হাসিটা লুকাতে পারল না। গাড়িটা ধীরে ধীরে একটা পরিচিত ফুড স্টলের সামনে এসে থামলো। সন্ধ্যার আলো পুরোপুরি নেমে এসেছে। চারপাশে লাইট, ভাজা খাবারের গন্ধ, আর মানুষের ভিড়। ক্রিস নামলো প্রথমে, তারপর দরজা খুলে লিসির দিকে তাকালো। নামো। লিসি পা নামাতে গিয়েই থেমে গেল। আমার পা এখন ঠিক আছে। ক্রিস 1 সেকেন্ড তাকিয়ে রইলো, তারপর খুব স্বাভাবিকভাবে বলল, তাহলে প্রমাণ দাও। লিসি ভ্রু কুঁচকে, কি প্রমাণ? কিরিস কিছু না বলে শুধু দাঁড়িয়ে রইল। লিসি বিরক্ত হয়ে নিজেই গাড়ি থেকে নামলো, কিন্তু নামতে একটু ভারসাম্য হারালো। কিরিস সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে ধরলো। এই! লিসি সঙ্গে সঙ্গে হাত ছাড়িয়ে নিল। আমি পারি। কিরিস শান্ত গলায়, হ্যাঁ পারো, কিন্তু পড়ে যাওয়ার আগ পর্যন্ত। লিসি মুখ পাকালো। আপনি সবসময় আমাকে বাচ্চা ভাবেন? কিরিস খুব হালকা গলায় বলল, না, তাহলে? আমার দায়িত্ব। এই কথায় লিসি একটু থেমে গেল, তারপর মুখ ঘুরিয়ে বলল, চলেন। কিরিস একবার তাকালো। এটাই তোমার ডিনার? হ্যাঁ, ঠিক আছে। ফুচকার দোকানের সামনে ভিড়। কাঁচের কাউন্টারের ওপাশে ঝাল মিষ্টি টক ঝাল পানি সব সাজানো। লিসি উত্তেজনায় এগিয়ে গেল। 1 প্লেট দাও। কিরিস পেছনে দাঁড়িয়ে শুধু তাকিয়ে আছে। দোকানদার কিরিসকে দেখে একটু থতমত খেয়ে গেল, তারপর দ্রুত সার্ভ করতে শুরু করলো। লিসি প্রথম ফুচকা মুখে দিতেই চোখ বড় করে ফেললো। উফ, এটাই তো আসল। কিরিস ঠান্ডা গলায় বলল, এটা খেয়ে তুমি? লিসি মুখ ভর্তি অবস্থায়, হ্যাঁ। কিরিস হালকা মাথা নাড়ল। অদ্ভুত। লিসি সঙ্গে সঙ্গে বলল, আপনি সবকিছুতেই অদ্ভুত বলেন। ক্রিস এক পা এগিয়ে এসে একটা ফুচকা তুলে নিল। আমি ট্রাই করি। লিসি অবাক। আপনি ফুচকা খাবেন? হুম, কেন? খেতে পারি না? লিসি মুখে ফুচকা চিবোতে চিবোতে বলে, না, আপনি তো আবার খাওয়া দাওয়ার বিষয় একটু অন্যরকম। তাই। ক্রিস চুপ করে দাঁড়িয়ে আছে, তারপর শান্ত গলায় বলে, আরে আমি খাবো না, তুমি খাও এইসব। আমি খেলে আমাকে হাসপাতালেও ভর্তি নেবে না। লিসি মুখ বাঁকিয়ে বলে, হুম, মনে হয় আমি আপনাকে বিষ খাওয়াচ্ছি। ক্রিস একটু বাঁকা হাসি দিয়ে বলে, তুমি বিষ খাওয়ালেও খেতে পারি, কোনো সমস্যা নেই। লিসি থমকে গেল, তারপর দ্রুত চোখ সরিয়ে নিল। বেশ, বেশি কথা না, খেতে দিন আমাকে। ক্রিস হালকা হাসলো। চলো, শেষ করে আইসক্রিম কিনে দিব। লিসি চোখ বড় করে, আইসক্রিমও? হ্যাঁ। আপনি আজকে খুব দানশীল হয়ে গেছেন কেন? ক্রিস খুব শান্ত গলায় বলল, আজ তুমি খুশি আছো। লিসি আর কিছু বলল না, শুধু ফুচকার প্লেটটা নিয়ে আবার খেতে লাগলো আর কিরিসের পাশে দাঁড়িয়ে তাকিয়ে রইল, যেন ফুচকার থেকে ওকে বেশি দেখছে। ফুচকার দোকানদারের সামনে ভিড়টা একটু বেড়েই গেছে। লিসি একের পর এক ফুচকা খাচ্ছে, চোখে সে খুশি ঝিলিক, আর কিরিস সে পাশে দাঁড়িয়ে আছে, একদম সোজা হয়ে, হাত পকেটে, চোখ শান্ত। দোকানদার আবার একটা ফুচকা বাড়িয়ে দিতে গেলে কিরিস মাথা নাড়িয়ে বলল, না, আমি খাবো না। লিসি মুখে তুলে বলল, এই তো, দেখছি, এটাই যথেষ্ট। লিসি চোখ ঘুরিয়ে বলল, উফ, আপনার এসব ভাব। এদিকে আশেপাশে মেয়েরা বারবার তাকাচ্ছে। ওই ছেলেটাকে দেখছিস? উফ, কি লুক। ওদের দুজনকে একসাথে কত সুন্দর লাগছে। ফিসফিস থামছেই না। লিসি একটু অস্বস্তি নিয়ে কিরিসের দিকে তাকালো। সবাই তাকাচ্ছে। কিরিস নির্বিকার। তাকাতে দাও। তার চোখে একটু আগ্রহ নেই অন্য কারোর দিকে, শুধু লিসি। লিসি মেয়েগুলোর দিকে কেমন করে তাকিয়ে আবার কিরিসের দিকে তাকিয়ে আছে। আমার দিকে তাকাচ্ছে না, আপনার দিকে কিরিস বলল, তাহলে কি করব বৌজান? আপনি কি জেলাস? লিসি নিজেকে স্বাভাবিক করে বলে, জেলাস আর আমি? অসম্ভব। কিরিস কিছু না বলে না, কিন্তু লিসিকে দেখে বোঝা যাচ্ছে ঠিক কি পরিমাণ সে জেলাস। একটু পরে লিসির ফুচকা খাওয়া শেষ হতেই কিরিস বলল, চলো। কোথায়? আইসক্রিম? লিসি মুখ উজ্জ্বল হয়ে উঠল। সত্যি? হুম। পাশের একটা ছোট কিন্তু সুন্দর আইসক্রিম পার্লারে ঢুকে পড়ল তারা। কিরিস কাউন্টারের সামনে দাঁড়িয়ে বলল, তুমি যেটা চাও নাও। লিসি একটু ভাব করে মেনু দেখলো, তারপর বলল, চকলেট আর ভ্যানিলা মিক্সড। কিরিস মাথা নাড়িয়ে অর্ডার দিল। কিছুক্ষণ পর আইসক্রিমটা হাতে দিয়ে বলল, এই নাও। লিসি নিয়ে হালকা হাসলো। ধন্যবাদ। কিরিস ভ্রু তুলল। আজকে ধন্যবাদও বলছো? সবসময় বলি না, তাই না? না। লিসি 1 চামচ খেয়ে চোখ বন্ধ করে বলল, উফ, দারুণ। কিস তাকিয়ে রইল, আইসক্রিমের দিকে না, লিসির দিকে। এত ভালো?
হ্যাঁ, আপনি খাবেন? না। আবার না? ক্রিস হালকা হাসলো। তুমি খাও। লিসি মুখ বাঁকিয়ে আবার খেতে লাগলো। সব শেষ করে তারা আবার গাড়িতে উঠলো। রাত নেমে গেছে পুরোপুরি। রাস্তার লাইট, গাড়ির হেডলাইট, শহরের ব্যস্ততা। গাড়ি ধীরে বাড়ির দিকে এগোতে লাগলো। ভেতরে নরম নীরবতা। লিসি জানালার পাশে বসে, হাতে এখনো আইসক্রিমের শেষ অংশটা, আর কিরিস মাঝে মাঝে তাকাচ্ছে ওর দিকে। আজকের দিনটা খারাপ ছিল না। লিসি আস্তে বলল। কিরিস স্টিয়ারিং এ চোখ রেখে বলল, খারাপ হওয়ার সুযোগ দেয়নি। লিসি হালকা হেসে ফেলল। গাড়ি সামনে এগিয়ে চলল, আর তাদের দিনটা ধীরে ধীরে শান্তিতে মিশে গেল। গাড়িটা ধীরে ধীরে বাড়ির গেটের সামনে এসে থামলো। সন্ধ্যার আলো পুরোপুরি নেমে গেছে। বাড়িটা ঝলমলে লাইটে ভরে উঠেছে। ভেতর থেকে হাসির শব্দ, গানের আওয়াজ ভেসে আসছে। ক্রিস ইঞ্জিন বন্ধ করতেই কয়েক সেকেন্ড নীরবতা। লিসি জানালার বাইরে তাকিয়ে আস্তে বলল, আজকের দিনটা খারাপ ছিল না। ক্রিস হালকা ঘুরে তাকালো। বলেছিলাম তো। লিসি ঠোঁট চেপে ছোট্ট হাসি দিল। দুজনে বাড়ির ভেতরে ঢুকলো। ঠিক তখনই কাবির, রেহান, ঈশান একসাথে এগিয়ে এলো। এই, অবশেষে হাজির। কাবির হাত গুটিয়ে নাটকীয় ভঙ্গিতে বলল, তোদের আসতে এত দেরি হলো কেন? হ্যাঁ। রিহান মুচকি হেসে বলল, আমরা তো ভাবছিলাম তোরা আর ফিরবিই না। লিসি চুপচাপ নামলো, কিছু বলল না। শুধু একবার চোখ ঘুরালো। ঈশান ঠোঁট টিপে হাসতে হাসতে বলল, নতুন বউকে কে নতুন বউকে নিয়ে ঘুরছে। একটু তো দেরি হবেই। কেস তখন শান্ত গলায় উত্তর দিল, আরে বাচ্চা নিয়ে ঘুরলে তো দেরি হবেই, তাই না? এক সেকেন্ডের জন্য চারপাশ চুপ। তারপর লিসি চোখ রাঙিয়ে তাকালো। কাকে বাচ্চা বলেছো? ইয়াবি দুই হাত তুলে, আমি কিছু বলিনি ভাবি। আমি তো শুধু। কাবির হেসে উঠল, ধরা খাইছিস। ক্রিস একবার শুধু তাকালো ইয়াবির সঙ্গে সঙ্গে চুপ। ক্রিস সামনের দিকে এগিয়ে যেতে যেতে লিসির দিকে তাকিয়ে বলে, তোমাকে বললাম আর একটু রাগ কম করো, রমণী। লিসি ক্রিসের দিকে এখনো তাকিয়ে আছে। আর ছেলেরা হাসছে। একসাথে সামনের দিকে দিকে যেতে থাকে। আর লিসিকে দেখে কাবির হেসে বলে, ওই লিসি, ভাবি রমণী তিনটা একসাথে, ভাইয়ের বউ আসো। লিসি হাত ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, আবার তোমরা শুরু করলে। বলে লিসিও ভেতরের দিকে যায়। মেয়েদের মাঝে গিয়ে দাঁড়িয়ে পড়ে। একটু পরে মার্ক আর বডিগার্ডরা এসে ব্যাগগুলো নামিয়ে রেখেছে। ক্রিস সোজা এগিয়ে গিয়ে গয়নাগুলোর বক্সগুলো তুলে নিল। তারপর সুপ্রিয়ার সামনে গিয়ে খুব শান্তভাবে এগুলো তার হাতে দিল। সব রেডি। সুপ্রিয়া বক্স খুলে একে একে দেখলেন। মুকুট, বালা, নেকলেস সব নিখুঁত। প্রিয়া, মির্জা বেগম, সাবেনা আর মাবিনা সবাই গয়নাগুলো দেখে সন্তুষ্ট হলেন। মির্জা বেগম সন্তুষ্ট হয়ে মাথা নাড়লেন। ভালো হয়েছে। ক্রিস এরপর খুব গুছিয়ে বলতে লাগলো, এইগুলো কাল সকালে আবার চেক করবা। শাড়িগুলো আলাদা করে রাখবা। যেগুলো হলুদে লাগবে সেগুলো আলাদা, আর যেগুলো সন্ধ্যার ফাংশনে সেগুলো প্রেস করে রেডি রাখতে বলবে। সবাই চুপচাপ শুনছে। তার কথায় এমন একটা নিয়ন্ত্রণ, যেন পুরো আয়োজনটাই তার হাতে। ঠিক তখনই মার্ক আবার ঢুকলো, হাতে আরো কয়েকটা ব্যাগ। সবাই একটু অবাক হলো, কারণ কেনাকাটার সময় এইরকম ব্যাগ তারা দেখেনি। আরবি একটু ভেবে বলল, এগুলো আবার কি? মার্ক হালকা হাসি দিয়ে বলল, বসের অর্ডার। সে একে একে সবাইকে একটা করে ব্যাগ ধরিয়ে দিতে লাগলো। সুরভি, লিজা, আরবি সবাই অবাক হয়ে ব্যাগ খুলতে লাগলো। ভেতরে ছোট ছোট বক্স। খুলতেই সোনার সুন্দর নেকলেস, প্রতিটাতে নাম খোদাই করা। ও মাই গড, এটা তো আমার নাম। মেয়েরা একদম খুশিতে লাফিয়ে উঠল। কিরিচ শান্ত গলায় বলল, বোনদের জন্য ছোট করে কিছু। তারপর যোগ করলো, মার ফুপুদের জন্য আছে। ছেলেরা মুখ বাঁকিয়ে দাঁড়িয়ে আছে। কাবির নাটকীয় ভাবে বলল, ওয়াও, আমাদের কিছু না দিয়ে মেয়েদের আগে দিচ্ছিস, স্বার্থপর। রিহান মাথা নাড়িয়ে, হ্যাঁ ভাই, আমরা কি পর। ঠিক তখনই ঈশান হেসে বলল, এই জন্যই বলে লেডিস ফার্স্ট। আমাদের জন্য নিশ্চয়ই কিছু এনেছে, তাই না? কিরিস একবার তাদের দিকে তাকালো, তারপর শান্তভাবে বলল, তোদের ব্যাগটা খুলে দেখ। সবাই একসাথে নিজেদের ব্যাগ খুললো। 1 সেকেন্ড, 2 সেকেন্ড। এটা কি? ভেতরে চকচকে বক্স খুলতেই রোলেক্স ঘড়ি। ওহ ভাই, এটা তো। কাবির প্রায় লাফিয়ে উঠে বলল, এই জন্যই বলে বড় লোক ভাই। রিহান হেসে বলে, আমাদের লাইফ সেট। সবাই খুশিতে মেতে উঠলো। কিরিস হাত তুলে একটু থামলো। যার যা আছে নিয়ে নাও, আর দ্রুত রেডি হও, সন্ধ্যার অনুষ্ঠান আছে। তার গলায় আবার সেই সিরিয়াস টোন ফিরে এসেছে।
সবাই মাথা নাড়িয়ে ছুটে গেল। কিরিস সিঁড়ির দিকে হাঁটতে লাগলো। লিসি একপাশে দাঁড়িয়ে সব দেখছিল, চোখে হালকা মুগ্ধতা। সে কিছু বলতে গিয়েও থেমে গেল। কিটিস একবার শুধু তাকালো তার দিকে, কিছু না বলে উপরে উঠে গেল। বাড়ির ভেতরটা যেন মুহূর্তেই বদলে গেল। একটু আগেও সবাই ক্লান্ত, হাঁপিয়ে পড়া, এলোমেলো। কিন্তু এখন হাসি, দৌড়ঝাঁপ, সাজগোজের ব্যস্ততা, সবাই যেন নতুন এনার্জি পেয়ে গেছে। আমি আগে যাব, এটা আমার, আরো তাড়াতাড়ি কর। এক এক করে সবাই নিজেদের রুমে ছুটে গেল অনুষ্ঠানের জন্য প্রস্তুত হতে। লিসি নিচেই রয়ে গেল। সুপ্রিয়া আর মির্জা বেগম তাকে পাশে বসিয়ে রেখেছেন। মির্জা বেগম হালকা হেসে বললেন, এই বাড়ির নিয়ম আছে মা, এমন অনুষ্ঠানে বড় বৌমাকে কিছু কিছু না কিছু রান্না সবার মুখে তুলে দিতে হয়। লিসি একটু থমকে গেল। আমি কি রান্না করব? সুপ্রিয়া তার দিকে মায়াভরা চোখে তাকিয়ে বললেন, তোকে কিছু ভাবতে হবে না, আমি রান্না করে দেব। তুমি শুধু আমার পাশে থেকে একটু নেড়ে চেড়ে দিবে, যেন মনে হয় তুমি আছো। তারপর হালকা মুচকি হেসে যোগ করলেন, চিন্তা করতে হবে না, এখনো তো তোমার শাশুড়ি মা বেঁচে আছে, এত তাড়াতাড়ি সব দায়িত্ব নিতে হবে না। লিসি মুখে ছোট্ট লাজুক হাসি ফুটিয়ে উঠল। আম্মু। লিসিকে আরো কিছু কথা বলে দিল। বড়রা সবাই মিলে লিসি বসে বসে শুনছে। এদিকে ক্রিস নিজের রুমে গিয়ে খুব দ্রুত রেডি হয়ে নিল। সিম্পল কিন্তু ভয়ঙ্কর সুন্দর, হালকা রঙের পরিপাটি শার্ট, ফিটেড প্যান্ট, হাতে ঘড়ি, চোখে তার সেই চিরচেনা চশমা, যা তাকে আরো শার্প, আরো ডেঞ্জারাস লুক দিচ্ছে। নিচে নামতে কয়েকজন কাজের লোক পর্যন্ত থেমে তাকিয়ে রইল। কিন্তু কিরিস একবারও কারো দিকে না তাকিয়ে সোজা বেরিয়ে গেল গার্ডেনের দিকে। গার্ডেনটা পুরো আলোয় ভরে গেছে। ফেয়ারি লাইট, ফুলের ডেকোরেশন, স্টেজ, বাসর বসার জায়গা, সব একদম নিখুঁত। আনারুল আর ফুপুর জামাইরা দাঁড়িয়ে সবকিছু দেখছিল। কিরিস গিয়ে একদম ঠান্ডা মাথায় চারপাশটা পর্যবেক্ষণ করতে লাগলো। এই লাইটটা একটু নিচে নামাও, ওই টেবিলটা সোজা করো, স্টেজের সামনে স্টেপটা ক্লিয়ার রাখো। তার প্রতিটা কথাই স্পষ্ট হিসেবে আনারুল বলল, সব ঠিক ঠিক আছে কিরিস। কিরিস একবার চারপাশে তাকালো। আরো ভালো করা যায়, কারণ এটা শুধু অনুষ্ঠান না, তার ছোট ভাইয়ের বিয়ে। কোনো কমতি সে রাখতে রাজি না। এদিকে লিসিকে সব কাজ বুঝিয়ে দিয়ে সুপ্রিয়া হেসে বললেন, এবার যাও, রেডি হয়ে নাও। লিসি সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় মেয়েরা একে একে গুছিয়ে নামতে থাকে। লিসি এখন গুছাতে যেতে দেখে আরবি মাথায় হাত দিয়ে বলে, হাই আল্লাহ, তুই এখনো কিছু করিসনি? সুরভি বলে, আরে বড় আম্মুরা মিলে ওকে কি বলছিল, তাই মনে হয়। নুসরাত বলল, লিসি, দ্রুত গুছিয়ে আসো, আমরা নিচে আছি। যারা মুখে বিরক্তি নিয়ে বলে, ধুর বাল, এই শাড়ি আমি সামলাতে পারছি না। তখন পেছন থেকে হিয়া ওকে ধরে বলে, আমি আছি তো, আর না হলে ঈশান ভাইয়া। এই কথায় সবাই হেসে ওঠে। যারা মুখ বাঁকিয়ে বলে, ওর কথা বলবি না, নিজেকে এখনো সামলাতে পারে না, আবার আমার শাড়ি সামলে দেবে। আরবি এর মধ্যে হাত উঁচু করে বলে, আচ্ছা তোরা নিচে যা, আমি লিসিকে নিয়ে আসছি। এই কথায় মেয়েরা নিচে নেমে গেলে আর লিসি আরবি উপরে চলে গেল। আরবি কিরিসের ঘরের দিকে এগিয়ে যেতে যেতে বলে, জি, জানিস লিসি, কিরিস ভাইয়ের ঘরটা পাওয়ার স্বপ্ন কত মেয়ের, কিন্তু এখন সেই ঘরের মালকিন তুই। লিসি বলল, আচ্ছা, তাহলে এত মেয়ে থাকতে আমি কেন? আরবি হেসে বলে, কারণ তুমি আমার ভাইয়ের নজর কেড়েছো। আবার দিলভি চুরালিয়া। আরে তুই বাইরে মেয়েদের কথা বাদ দে, আমার বোনেরাও ভাইয়ের ঘরটা পছন্দ করি। কি সুন্দর, কি বড়। কথা বলতে বলতে ওরা ঘরের ভেতরে চলে আসে। আরবি একটু ন্যাকামি করে বলে, তাহলে ঘরের মালকিন, আমি একটু এখানে বসতে পারি? লিসিও একটু হেসে বলে, বসুন, আমি ফ্রেশ হয়ে আসছি। কথাটা বলে লিসি হালকা হেসে বাথরুমের দিকে চলে গেল। এদিকে আরবি খেয়াল করে বেডের উপর সুন্দর করে সাজানো একটা শাড়ি, সঙ্গে ম্যাচিং গয়না, সবকিছু এত নিখুঁতভাবে রাখা, যেন বুঝতে বাকি থাকে না এটা কার কাজ। লিসি বাথরুম থেকে বের হয়ে আসতেই আরবি এক নজর দেখেই ঠোঁট কামড়ে হেসে উঠল। উফ লিসি, ভাইয়া তো দেখি পুরো ফুল সেট রেডি করে রেখে গেছে, তুমি শুধু এসে পড়লেই হলো। লিসি গাল লিসির গাল সাথে সাথেই লাল হয়ে গেল। সে একটু অপ্রস্তুত গলায় বলল, কি যে বলিস না। আরবি এগিয়ে গিয়ে শাড়িটা তুলে ধরে চোখ টিপে বলল, আমি না থাকলে তোর লাইফটা কত বোরিং হতো ভাবতে পারিস।
এমন রোমান্টিক ভাইয়া পেয়ে গেছিস। আর তুই এখনো কি যে বলিস মোডে। লিসি এবার একটু হেসে ফেলল। চুপ কর, বেশি জানিস। রোমান্টিক? উনি উনি যা রাগ। অবশ্য এখানে কিছু বলিনি। আরবি হেসে বলে, আরে তোকে বলবেও না। দুজনেই হেসে ওঠে। শাড়ি গয়না গুলো গোছাতে শুরু করলো। আরবি মাঝে মাঝে ইচ্ছা করে গয়না এলোমেলো করে দিচ্ছে, আবার নিজেই ঠিক করছে। উফ, এত গয়না! আমি হলে অর্ধেক পরে পালিয়ে যেতাম। লিসি মজা করে বলল, তুই পরলে গয়নাগুলোই পালিয়ে যেত। এই কথায় আরবি নাটকীয় মুখ করে বলল, ও হ্যালো, আমি কিন্তু কম সুন্দর না বুঝলি। দুজনেই আবার হেসে উঠল। সব গুছানো হয়ে গেলে লিসি শাড়িটা পরে নিল, সঙ্গে গয়নাগুলো। কানে বড় ঝুমকা, তার সাথে টানা হাতে সুপ্রিয়ার দেওয়া সেই বালা দুটো, গলায় ছোট্ট একটা নেকলেস। চুলগুলো খোলা, কিন্তু সামনের চুলগুলো পেছনে নিয়ে সুন্দর করে একটা ছোট ক্লিপ মেরেছে। সব মিলিয়ে একদম পরিপূর্ণ। লিসি হঠাৎ আলমারির ড্রয়ার খুলে একটা অপূর্ব নূপুর বের করলো। নরম ঝুনঝুন শব্দ যেন ঘরের ভেতর ছড়িয়ে পড়লো। আরবি একটু থেমে মুচকি হেসে বলল, এটা ভাইয়া নিজে দিয়েছিল তাই না? লিসির চোখে মুহূর্তের জন্য এক অন্যরকম আলো ঝিলিক দিয়ে উঠল। সে ধীরে মাথা নেড়ে সম্মতি দিল। লিসি নূপুর পরে নিল। হালকা করে শাড়িটা পায়ের কাছ থেকে উঁচু করে দেখলো। আর লিসি পায়ে নূপুর দেখে আরবি হেসে বলে, এখন পারফেক্ট, একদম ভাইয়ার কুইন। লিসি চুপচাপ তাকিয়ে রইল, ঠোঁটের কোণে নরম হাসি। সবশেষে দুজনেই নিজেদের ঠিকঠাক করে নিল। শাড়ির ভাঁজ, চুল গয়না সবকিছু একদম পরিপাটি। দরজার দিকে এগোতে এগোতে আরবি হঠাৎ ফিসফিস করে বলল, লিসি, নিচে গেলে কিন্তু ভাইয়া তোকে দেখেই হার্টবিট মিস করবে। লিসি লজ্জা পেয়ে হালকা করে ধাক্কা দিল। চুপ, কেউ শুনে ফেলবে। আরবি হেসে বলল, শুনলে ভালোই, সবাই জানুক আমাদের লিসি কত সুন্দর। দুজনের হাসির শব্দে ঘরটা আবার ভরে উঠল। তারপর ধীরে ধীরে তারা নিচে নামতে লাগলো একসাথে, পরিপাটি আর অদ্ভুত এক মিষ্টি উত্তেজনা নিয়ে। লিসি ঠিক সামনের দিকে এগোতে যাচ্ছিল, এমন সময় হঠাৎ আরবি তার হাতটা টেনে ধরে থামিয়ে দিল। এই এই, ওইদিকে না। চোখ টিপে ফিসফিস করে বলল সে, পেছনের সিঁড়ি দিয়ে সরাসরি গার্ডেনে নামবো, চল। লিসি একটু অবাক হয়ে তাকালো। পেছনে আবার? আচ্ছা, চলো তাহলে। দুজন ঘুরে গেল অন্যদিকে। রায়চৌধুরীদের এই বাড়িটা আসলে শুধু একটা বাড়ি না, একটা রাজকীয় প্রাসাদ বললেই ঠিক হয়। সামনে নিচে যেন বড় হল, আর দ্বিতীয় তলার বারান্দার শেষ দিক থেকে লম্বা খোলা বারান্দা সোজা এগিয়ে গেছে। সেই বারান্দা পেরিয়ে তারা ঢুকলো এক বিস্তর করিডোরে। দুই পাশে উঁচু খোদাই করা দেওয়াল। দেওয়ালে ঝুলছে পুরানো জমিদার আমলের ছবি। আর ছাদের ঝাড়বাতির নরম আলো পুরো জায়গাটাকে এক অন্যরকম আভা দিচ্ছে। পায়ের নুপুরে ঝুনঝুন শব্দ করিডোর জুড়ে মৃদু প্রতিধ্বনি তুলছে। আরবি এগিয়ে নিয়ে যেতে যেতে বলল, এই দিকটা কিন্তু খুব কম লোকে ইউজ করে। একদম শর্টকাট, বুঝলি? লিসি চারদিকে তাকাতে তাকাতে মুগ্ধ গলায় বলল, বাড়িটা সত্যিই খুব সুন্দর। আরবি গর্ব নিয়ে বলে, আমার বড় ভাই আর তোর বর কিরিস এই বাড়িটা বানিয়েছে। ডিজাইনও কিন্তু ওর মতোই করা। লিসি বলল, হুম, দম তো আছে বেডার। করিডোরটা শেষ হতে তারা পৌঁছে গেল আরেকটা বারান্দায়। এটা পুরোপুরি পেছনের দিক। সামনে খোলা আকাশ, নিচে বিশাল গার্ডেনের আলো ভরা অনুষ্ঠানের দৃশ্য। এই বারান্দা থেকে সোজা নেমে গেছে এক প্রস্তর সিঁড়ি, সাদা পাথরের তৈরি, দুপাশে কারুকাজ করা রেলিং। আর সিঁড়ির ধাপে ধাপে লাইটের আলো পড়ে যেন সোনালি আভা ছড়াচ্ছে। নিচে তাকালেই দেখা যাচ্ছে গার্ডেন, অনুষ্ঠানের জাঁকজমকপূর্ণ আয়োজন। আরবি হাসতে হাসতে বলল, কেমন? শর্টকাটটা খারাপ না, তাই না? লিসি মুগ্ধ চোখে নিচের দিকে তাকিয়ে ধীরে বলল, না, একদম স্বপ্নের মতো লাগছে। নুপুরের মৃদু শব্দ আর হালকা বাতাসে ওদের শাড়ির আঁচল উড়তে উড়তে দুজন একসাথে সেই সিঁড়ি দিয়ে নিচে নামলে গার্ডেনের দিকে নামতে শুরু করলো। সিঁড়ি বেয়ে ধীরে ধীরে নিচে নামছে লিসি আর আরবি। নুপুরের ঝুনঝুন শব্দে যেন পুরো বাড়িটা এক মুহূর্তে চুপ হয়ে তাকিয়ে থাকে। নিচে বসা থাকা মেয়েরা, হিয়া, যারা, সুরভি, নুসরাত একসাথে তাকিয়ে হা হয়ে গেল। সুরভি মুখ চেপে বলে উঠল, ইস লিসি, তুই কি মানুষ নাকি স্বর্গ থেকে নেমে আসছিস? হিয়া দৌড়ে এসে লিসির হাত ধরে ঘুরিয়ে দেখতে লাগলো। এই শাড়িটা, এই গয়নাগুলো, উফ, কে সাজিয়েছে তোকে বলতো? আরবি সাথে সাথে ঢুকে পড়ে, আর কে?
আমাদের মহান ভয়ঙ্কর, কিন্তু ভেতরে ভেতরে সুপার রোমান্টিক ভাইয়া। এই কথা শুনে মেয়েরা একসাথে ও করে উঠল। লিসি লজ্জায় মাথা নিচু করে ফেললো। তোরা না একদম বাড়াবাড়ি করছিস। যারা মুচকি হেসে বলে, বাড়াবাড়ি না, ফার্স্ট বলছি, আজকে তোকে দেখে যে কেউ প্রেমে পড়ে যাবে। ওদিকে ছেলেদের আড্ডায় তখন আলাদা নাটক চলছে। আরবের কথা কানে যেতেই তারাও ক্রিসকে একটু নাড়াতে থাকে। কাপের ক্রিসের পাশে বসে মুচকি হেসে বলল, ভাই, আমরা কিছু শেখাবি? এই যে আগে সব সেট করে রাখা শাড়ি গয়না, আমরা তো এসব চিন্তাই করতে পারি না। রিহান হেসে যোগ করলো, সত্যি ভাই, তুই তো লেভেল আলাদা। আমরা এখনো কি গিফট দিব এটা নিয়ে কনফিউজড থাকি। ঈশান ঠোঁট বাঁকিয়ে বলে, বস, আপনি তো দেখি ডাবল লাইফ, একদিকে ভয়ঙ্কর আরেকদিকে পুরো লাভার বয়। সবাই হেসে উঠল। কিরিস কিছুই বলল না। সে শুধু মাথা একটু ঘুরিয়ে তাকালো দূরে দাঁড়িয়ে থাকা লিসির দিকে। এক মুহূর্তের জন্য চারপাশের সব শব্দ যেন থেমে গেল। তার চোখ স্থির, গভীর, তীক্ষ্ণ, কিন্তু ভেতরে লুকোনো এক অদ্ভুত নরম অনুভূতি। লিসের নূপুরের শব্দ, তার লাজুক মুখ, শাড়ির ভাঁজে ঢাকা কোমরের সৌন্দর্য, সবকিছু যেন নিঃশব্দে দেখছে। কাবির ধাক্কা দিয়ে ফিসফিস করে বলল, ভাই, আমরা কিন্তু বুঝতেছি। রেহান মুচকি হেসে বলল, একদম চোখে লেখা আছে। কিরিস এবার ধীরে চোখ সরিয়ে নিল, কিন্তু ঠোঁটের কোণে অতি শুকনো একটা হাসি ফুটে উঠল, যেটা কেউ দেখলো না। আর লিসি সে নিচে নামতে নামতে একবার চুপচাপ তাকালো কিরিসের দিকে। তার বুকটা আবার হালকা কেঁপে উঠল। লিসি মেয়েদের মাঝে দাঁড়িয়ে আছে, কিন্তু তার মন হচ্ছে সবাই তাকিয়ে আছে। আসলে একজনই তাকিয়ে আছে, আর সেটাই তার সব থেকে বেশি টের পাচ্ছে। ক্রিস তখন এলাকার কিছু লোকের সঙ্গে কথা বলছিল। কথা বলা শেষ করে সে লিসির দিকে একবার তাকায়, তারপর আবার সবার দিকে, চারপাশে দিকে। সবটা দেখে ধীরে ধীরে ক্রিস এগিয়ে এলো। ভিড় নিচ থেকে সরে গেল। তার হাঁটার মধ্যে এমন একটা উপস্থিতি, কেউ সামনে দাঁড়াতে সাহস পেল না। সে এসে একদম সামনে দাঁড়ালো। কিছু বলল না কয়েক সেকেন্ড, শুধু তাকিয়ে রইল। ক্রিস আসার সঙ্গে সঙ্গে মেয়েরা লিসিকে ছেড়ে অন্যদিকে চলে গেছে। আরবি যাওয়ার আগে তো ওকে অল দ্য বেস্ট বলে গেছে। ক্রিস তার দিকে এক নজরে তাকিয়ে আছে। একটু পরে লিসি নিচু গলায় বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? ক্রিস খুব আস্তে বলল, কারণ তুমি আমাকে তাকাতে বাধ্য করছো। লিসির গাল লাল হয়ে উঠল। সবাই দেখছে, দেখতে দাও। একই উত্তর, সব সময়ের মতো। কিরিস হাত বাড়িয়ে খুব স্বাভাবিকভাবে লিসির আঁচলটা ঠিক করে দিল, যেন এটা একদম স্বাভাবিক ব্যাপার। তার আঙুল ছুঁয়ে গেল লিসির কাঁধ। লিসি কেঁপে উঠল হালকা। কিরিস নিচু গলায় বলল, নুপুরটা পড়েছ? লিসি অবাক হয়ে তাকালো, আপনি খেয়াল করেছেন? আমি না খেয়াল করলে কে করবে? লিসি চুপ। ঠিক তখনই মিউজিক একটু জোরে বেজে উঠল। স্টেজে অনুষ্ঠান শুরু হওয়ার ঘোষণা। সবাই ধীরে ধীরে বসতে লাগলো। রিহান চিৎকার করে বলল, সবাই আসো, শুরু হয়ে গেছে। ক্রিস লিসির দিকে তাকিয়ে বলল, চলো। লিসি হালকা মাথা নাড়ল। ক্রিস তার হাত ধরল, যেও নিজের মতো করে, আর দুজন একসাথে গার্ডেনের ভিড়ে মাঝে এগিয়ে গেল। গার্ডেনের একপাশে চেয়ার টেবিল সাজানো, যেখানে পাড়ার কয়েকজন আন্টি ফুফু প্রতিবেশীরা একসাথে বসে গল্প করছিলেন। আলো আঁধারের মাঝে হঠাৎই তাদের চোখ গিয়ে আটকে গেল লিসির উপর। এই মেয়েটা কে? উফ, কি সুন্দর! হাতের চুড়িটা দেখেছো? এটা না তোর চুড়ি, সুপ্রিয়া? এটা কি তোর বাড়ির বউ নাকি? একজন আরেকজনকে ঠেলে দেখাচ্ছেন। তাদের কৌতূহল একদম চেপে রাখা যাচ্ছে না। কিছুক্ষণ পর তারা একসাথে উঠে গিয়ে সুপ্রিয়া আর প্রিয়াকে ঘিরে ধরল। শুনেছো, এই মেয়েটা কে? আগে তো দেখিনি। রিহানের বিয়েতে তো দেখেছিলাম মনে হয়, কিন্তু তখন তো কিছু বলনি। প্রশ্নের পর প্রশ্ন, একদম ঝড়। সুপ্রিয়া প্রথমে হালকা হেসে সব শুনলেন। তারপর গলায় মিশে গেল একরাশ গর্ব আর আনন্দ। আরে, আমার বড় বৌমা। সবাই একসাথে। কি? সুপ্রিয়া আবার একটু গর্ব করে বললেন, কিরিস বিয়ে করেছে। ও কিরিসের বউ। এক মুহূর্তে চারপাশে চুপ। তারপর একসাথে বিস্ময় শব্দ, কখন? আমাদের কিছুই বললি না? চুপচাপ বিয়ে করে ফেললো? প্রিয়া হেসে বলল, হ্যাঁ, একটু হুট করেই হয়েছে সব। সুপ্রিয়া এবার একটু আবেগ নিয়ে বললেন, আরে, বিয়ে করেছে, এটাই তো আমাদের জন্য অনেক।
আমি তো ভাবছিলাম বৌমার মুখ না দেখেই হয়তো, কিন্তু আল্লাহর রহমতে ছোট ছেলের বিয়ের আগেই বড় ছেলেটা বিয়ে করলো। বৌমার মুখটা তো দেখতে পারলাম। তার চোখে স্পষ্ট তৃপ্তি। চারপাশে থাকা সবাই একবার আবার লিসির দিকে তাকালো। সত্যি বলতে কি একদম পছন্দ মতো বউ এনেছো। মেয়েটার রূপ দেখেছো? একদম লক্ষ্মী। চোখ সরানো যায় না। কিরিসের সাথে একদম মানিয়েছে। আরেকজন হেসে বলল, এরকম বউ হলে তো লুকিয়ে রাখতেই হয়। সবাই হেসে উঠল। দূরে দাঁড়িয়ে লিসি সবকিছু ঠিক শুনতে পাচ্ছে না, কিন্তু বুঝতে পারছে সবাই তাকিয়ে আছে, কথা বলছে তাকে নিয়েই। তার গাল হালকা লাল হয়ে উঠল। আর একটু দূরে ক্রিস দাঁড়িয়ে চুপচাপ সব দেখছে। তার চোখে সেই চেনা তৃপ্তি, যেন মনে মনে বলছে, দেখো, আমার পছন্দ। গার্ডেনে অনুষ্ঠান এখন পুরো জমে উঠেছে। মিউজিক, আলো, মানুষের হাসি সব মিলে একদম প্রাণবন্ত পরিবেশ। স্টেজে ছোটখাটো প্রোগ্রাম চলছে। কেউ গান গাইছে, কেউ মজা করছে। চারপাশে অতিথিরা বসে গল্প করছে। লিসি মেয়েদের সাথে বসে আছে, কিন্তু বারবার তার চোখ চলে যাচ্ছে একদিকে, কিরিস। সে একটু দূরে দাঁড়িয়ে কয়েকজন বড়দের সাথে কথা বলছে। মাঝে মাঝে স্টাফদের কিছু নির্দেশ দিচ্ছে। তার উপস্থিতি এমন, যেখানেই দাঁড়ায় সেখানেই যেন কেন্দ্র হয়ে যায়। ঠিক তখনই কাবির মাইক হাতে নিয়ে স্টেজে উঠে পড়ল। অ্যাটেনশন সবাই। সবাই একসাথে তাকালো। রিহান হাসতে হাসতে বলল, আজকে যেহেতু আমাদের ভাইয়ের বিয়ের অনুষ্ঠান, আর সবাই এত সুন্দর করে রেডি হয়ে এসেছো, একটা ছোট্ট গেম না হলে চলে? ঈশান পেছন থেকে চিৎকার করলো, হ্যাঁ, গেম চাই। সবাই হাততালি দিল। কাবির চোখ ঘুরিয়ে চারপাশে তাকালো, তারপর হঠাৎ বলল, প্রথমে আমরা ডাকবো আমাদের নতুন ভাবিকে। লিসি কিছু বুঝে উঠতে পারছে না, কারণ তার পাশে আবার নুসরাতও দাঁড়িয়ে আছে। সেও তো এই বাড়ির বউ। কিন্তু ঈশান আর রিহান স্টেজ থেকে নেমে ওদের দিকে এগোতে থাকে। সবার নজর এখনো ওদের উপর। গার্ডেনের বিশাল সবুজ প্রান্তটা আজ উৎসবের আলোয় আলোকময়। মাঝখানে তৈরি করা হয়েছে একটি উঁচু মঞ্চ। চারদিকে ফুলের বর্ণিল সাজ। উপর থেকে ঝুলছে আলোর মালা। আর চারপাশে পরিবারের সকল সদস্যদের কোলাহল। এই সময় হঠাৎ ঈশান আর রিহান একসাথে এগিয়ে এলো। এই যে লিসি, একটু এদিকে আয় তো। রিহান হেসে বলল। লিসি কিছু বুঝে ওঠার আগেই ওরা দুজন মিলে তার দুপাশে দাঁড়িয়ে তাকে আলতো করে মঞ্চের দিকে নিয়ে যেতে লাগলো। লিসি অবাক, লজ্জিত, বারবার বলছে, এই কোথায় নিচ্ছ? আমি যাব না। ঈশান হেসে উঠল, আজকে তোকে না নিয়ে গেলে আমাদের মান সম্মান সব শেষ। মঞ্চে উঠতে চারপাশের হালকা গুঞ্জন ছড়িয়ে পড়ল। সবার দৃষ্টি একত্রে এসে থামলো লিজির উপর। রিহান সামনে এগিয়ে এসে মাইক্রোফোনটা হাতে তুলে নিল। তার কণ্ঠে ছিল এক অদ্ভুত গাম্ভীর্য, তবুও ভেতরে লুকানো আনন্দ স্পষ্ট। সম্মানিত উপস্থিত সকল আত্মীয় স্বজন, প্রিয়জন এবং আমাদের এই প্রাসাদময় গৃহের আপনজনেরা, আজকের এই আনন্দময় আসরে আমরা এক বিশেষ ব্যক্তিত্বের আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাইছি। একটু থেমে চোখ ঘুরিয়ে লিসির দিকে তাকিয়ে মৃদু হাসল সে। ইনি আমাদের গৃহের নবগত বড় বৌমা, জিয়ান কিরিসরায় চৌধুরীর সহধর্মিণী, লিসি। এক মুহূর্তে চারপাশে করতালির ধ্বনি, উল্লাস, মৃদু হাসির ঢেউ বয়ে গেল। লিসির বুকের ভেতরটা কেঁপে উঠল। লজ্জা, সংকোচ আর এক অদ্ভুত অপরিচিত আনন্দ মিলেমিশে একাকার হয়ে আছে তার চোখ মুখে। ঈশান এবার হালকা মজা করে বলল, শুধু পরিচয় দিলেই তো হবে না, আমাদের পরিবারের নিয়ম আছে, নতুন সদস্যকে একটু পরীক্ষা দিতে চাই। চারপাশে হাসির রোল উঠল। একটি ছোট বাটি নিয়ে আসা হলো, তার ভেতরে ভাঁজ করা কিছু চিরকুট। রিহান বলল, এই খেলাটার নাম পরিচয়ের প্রমাণ। এখানে কিছু প্রশ্ন লেখা আছে এবং সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে আমাদের নতুন ভাবিকে। লিসি একটু অপ্রস্তুত হয়ে তাকালো। আমি যদি না পারি? ঈশান সাথে সাথেই বলে উঠল, তাহলে শাস্তি আছে, কিন্তু আমরা বিশ্বাস করি তুমি পারবেই। হালকা কামা হাতে লিসি একটি চিরকুট তুলে নিল। খুলে পড়তেই তার চোখে পড়ে, তোমার স্বামীর প্রিয় খাদ্য কি? এক মুহূর্তের জন্য সে থমকে গেল। চারপাশে নিস্তব্ধতা নেমে এলো। সকলের দৃষ্টি তার দিকে নিবদ্ধ। লিসি ধীরে মাথা তুলে তাকালো। দূরে ভিড়ের মাঝে দাঁড়িয়ে আছে কিরিস, নীরব স্থির, তার তীক্ষ্ণ দৃষ্টি একদৃষ্টে লিসির উপর নিবদ্ধ। সেই দৃষ্টিতে কোনো তাড়া নেই, কোনো কথা নেই, কিন্তু আছে এক অদ্ভুত দৃঢ়তা।
যেন সে জানে লিসি উত্তরটি দেবে। লিসি ধীরে বলল, তার প্রিয় খাবার মাটন রেজালা। এক মুহূর্তে নীরবতার পর চারপাশে করতালির শব্দ ছড়িয়ে পড়ল। রিহান বিস্মিত হয়ে বলল, ওয়াও, একদম সঠিক। এরপর আরেকটি চিরকুট। তার পছন্দের বিষয় কি? লিসি এবার একটু থেমে ক্রিসের চোখের দিকে তাকিয়ে খুব ধীরে বলল, মিথ্যা আর অবাধ্যতা। এই উত্তরে যেন মুহূর্তের জন্য পরিবেশ বদলে গেল। কেউ কেউ অবাক, কেউ মুচকি হাসছে। ক্রিসের চোখে ক্ষীণ এক ঝিলিক খেলে গেল। গর্ব নাকি স্বীকৃতি বোঝা গেল না। একটার পর একটা প্রশ্ন, তার পছন্দের রং, তার অভ্যাস, তার রাগের কারণ। লিসিটি প্রতি প্রশ্নের উত্তর দিল, কখনো একটু থেমে, কখনো নিঃশব্দে ক্রিসের দিকে তাকিয়ে, কিন্তু প্রতিটি উত্তরই নিখুঁত। চারপাশে বিস্ময় আর প্রশংসার গুঞ্জন ছড়িয়ে পড়ল। ঈশান মাইক্রোফোন তুলে বলল, দেখে মনে হচ্ছে এই সম্পর্ক শুধু নামেই নয়, অন্তর থেকেও গড়ে উঠেছে। সবাই আবার করতালিতে মেতে উঠল। আর কিরিস, সে এখনো একইভাবে দাঁড়িয়ে আছে, নীরব, অচঞ্চল, কিন্তু তার চোখ এক গভীর অদৃশ্য অনুভূতির তরঙ্গ, স্পষ্ট যেন এই মুহূর্তে। সকলের অগোচরে সে নিজের সমগ্র অস্তিত্ব দিয়ে স্বীকার করে নিচ্ছে, এই মেয়েটিই তার, শুধুই তার। মঞ্চ হতে অবনত অনবরত মঞ্চ হতে অবতরণ করিবার সময় লিসির পদক্ষেপে যেন এক অদৃশ্য কম্পন দোলা দিচ্ছিল। বহিরঙ্গে সে শান্ত, সংযত, কিন্তু অন্তরালে অনুভূতির ঘূর্ণিঝড়। সিঁড়ি বেয়ে নিচে নামিতে নামিতে মনে মনে সে বিড়বিড় করিল, রাক্ষসের বাচ্চা একটা, একটুও কিছু বলল না। এমন গম্ভীর হয়ে দাঁড়িয়ে থাকলো যেন কিছুই যায় আসে না। উফ, রাগী গন্ডার কোথাকার। তবুও এ অভিযোগের অন্তরালে লুকায়িত ছিল এক অদ্ভুত প্রত্যাশা, হয়তো সে কিছু বলবে, এইটুখানি ইঙ্গিত দিবে। কিন্তু ক্রিস তার স্বভাবসিদ্ধ নিরাপত্তায় অটল রইল। এই সময় পুনরায় সকলের দৃষ্টি আকর্ষণ করিয়া ঈশান মঞ্চে উপস্থিত হইল। তার কণ্ঠে ছিল সুশৃঙ্খল দৃঢ়তা। প্রিয়জনেরা, আজকের এই সন্ধ্যা আমরা অতিরিক্ত আড়ম্বরের মধ্যে নিবিষ্ট করিব না। নৃত্য, সঙ্গীত এবং সকল বিনোদনের আসর অনুষ্ঠিত হবে আগামীকালের মেহেদী অনুষ্ঠানে। সে এক মুহূর্ত থেমে চারদিকে দৃষ্টি বুলিয়ে পুনরায় বলল, আপনারা অবগত আছেন, আমাদের প্রিয় কবিরের বিবাহের আয়োজন অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে সম্পন্ন করতে হয়েছে। এই কারণে নৃত্যের প্রস্তুতি বা অনুশীলনের পর্যাপ্ত সুযোগ আমাদের মেলেনি। তবে আগামীকাল হবে প্রকৃত উৎসব। ধুমধাড়াক্কা নৃত্য, প্রাণবন্ত সঙ্গীত এবং সীমাহীন উল্লাসে ভরপুর এক সন্ধ্যা। চারপাশে সঙ্গে সঙ্গে সম্মতির গুঞ্জন উঠল। হ্যাঁ, ঠিক বলেছ, কালকেই হবে আসল মজা। এবং ধীরে ধীরে আনুষ্ঠানিকতার আবরণ খুলিয়া পরিবেশিত রূপ নিল এক স্বতঃস্ফুরিত স্নিগ্ধ মিলন মেলায়। প্রিয়ত গার্ডেনের এক প্রান্তে মেয়েরা নিজেদের মধ্যে বৃত্তাকার বসিয়া গল্পে মগ্ন। হাসি খুনসুটি আর ফিসফিসানো গোপন আলাপচারিতায় তাদের জগৎ যেন আলাদা এক রং ধারণ করেছে। অপর প্রান্তে ছেলেদের আসর, যেখানে কোলাহল কিছুটা উচ্চ, রসিকতা কিছুটা প্রখর। কাপড়, রিহান, ঈশান সকলেই প্রাণ খুলে হাসতেছে। এই বৃত্তের মধ্যমণি হয়ে বসে আছে গিরিশ। সে কখনো অল্প স্বল্প স্বরে কিছু বলতেছে, কখনো হালকা রসিকতা ছুড়িয়া দিচ্ছে, যাতে সবাই হো হো করে হেসে উঠছে। আবার হঠাৎ করে তার মুখমণ্ডল কঠোর হয়ে উঠতেছে, দৃষ্টি গম্ভীর, যেন কোনো গভীর চিন্তায় নিমগ্ন। এই বৈতারী যেন তাহার প্রকৃত সত্তা। একটি মুহূর্তে সকল কোলাহলের মাঝেও সে নিজেকে সামান্য বিচ্ছিন্ন করিয়া লইল, দৃষ্টি সরাইয়া দূরে, আর মনে মনে ধীরে উচ্চারণ করিল, হায় আল্লাহ, লেখিকায় কোন ভাষা দিয়ে দিল গল্পের ভিতর। যাই হোক, এই ভাষায় পড়তে একটু সমস্যা হচ্ছে, মানে শুদ্ধ ভাষার ভিতর আবার আঞ্চলিক ভাষা ঢুকাই দিছে, এজন্য সমস্যা হচ্ছে। যাই হোক, আমি আবার পড়তেছি। I am very serious person, but I find obsess in this family, and
ইন্ডিস ব্রাদার্স। তার চোখে তখন এক ক্ষীণ কোমলতা, যা সে সাধারণত প্রকাশ করে না। অন্যদিকে গার্ডেনের আরেক প্রান্তে চায়ের সুবাস ভাসিয়া বেড়াইতেছে। কয়েকজন প্রবীণ আত্মীয় শান্তভাবে চুমুক দিতে দিতে অতীতের স্মৃতিচারণ মগ্ন। ছোটরা নিজেদের মতো খেলায় ব্যস্ত। হাসিয়া চিৎকারে তাদের ছোট্ট জগৎ সরব। বড়রা এদিকে, ছোটরা অন্যদিকে। আর মাঝখানে এক সুরেলা মেলবন্ধন, যেন এক সম্পূর্ণ পরিপূর্ণ পরিবেশে পরিবারের প্রতিচ্ছবি। চারপাশে আলো, হাসি, আলাপ আর হৃদয়ের উষ্ণতায় গঠিত এক অপূর্ব পরিবেশ, যেখানে প্রতিটি মুহূর্ত নিঃশব্দে রচনা করিতেছে এক স্মরণীয় অধ্যায়। কয়েক ঘন্টা পরে মার্ক গার্ডেনে ঢোকে। সঙ্গে অফিসের কিছু লোকও আছে। ক্রিস আজকে অফিসে যায়নি, আর তাছাড়া এখন রাতে ইমার্জেন্সি ছাড়া আসার কথা না। আনোয়ার আর আনোয়ারুল ওদের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়েছিলেন। কিছু বলতে চেয়েও বললেন না, কারণ ক্রিস আছে। তাই তারা আবার নিজেদের মতো কথায় ব্যস্ত হয়ে পড়লেন। ক্রিস তখন ছেলেদের সাথে বসে আছে। ওরা কথা বলছে আর ক্রিস শুনছে। মার্ক দ্রুত হেঁটে এসে ক্রিসের কানে কিছু বলল, খুব নিচু স্বরে। কিন্তু কথাটা শেষ হতেই ক্রিসের চোখের দৃষ্টি বদলে গেল। শান্ত থেকে একদম ঠান্ডা, তীক্ষ্ণ। কোথায়? তার গলা নিচু, কিন্তু ভেতরে চাপা আগুন। মার্ক ইশারা করলো একটু দূরের দিকে, একটা আলাদা কর্নার, যেখানে দুজন লোক দাঁড়িয়ে ফাইল আর ফোন নিয়ে অপেক্ষা করছে। ক্রিস ধীরে ধীরে সেখানে গিয়ে দাঁড়ালো। বলো। একটা লোক ইতস্তত করে ফাইলটা বাড়িয়ে দিল। স্যার, এই ডিলটা নিয়ে একটু সমস্যা হয়েছে। সমস্যা? ক্রিস শব্দটা যেন ছুঁড়ে মারল। জি, ক্লায়েন্ট লাস্ট মোমেন্ট। ফাইলটা ক্রিসের হাতে ছিল। হঠাৎই ধপাস, সে ফাইলটা সোজা টেবিলের উপর আছড়ে ফেলল। চারপাশে যারা ছিল সবাই থেমে তাকালো। ক্রিস এবার সামনে ঝুঁকে এলো। তার চোয়াল শক্ত, কপালে শিরা স্পষ্ট হয়ে উঠেছে। আমি কি তোমাদের বাচ্চাদের মতো কাজ শেখাচ্ছি? লোকটা কাপা গলায়, স্যার আমি। চুপ। একটা শব্দ, কিন্তু যেন পুরো জায়গাটা কেটে দিল। ক্রিস হাত তুলে আরেকটা ফাইল ধরে টেবিলে ছুঁড়ে মারলো। ডিল ফাইনাল হওয়ার আগে চেক করাটা তোমার কাজ না? স্যার, টাইম ছিল না। টাইম ছিল না? তার ঠোঁটে একটা ঠান্ডা হাসি ফুটে উঠল। তাহলে এখন সময় আছে আমার সামনে দাঁড়িয়ে বাজে অজুহাত দেওয়ার? লোকটা একদম চুপ। ক্রিস এবার এক পা পিছিয়ে গিয়ে বলল, এই প্রজেক্টটা যদি আজ রাতের মধ্যে ঠিক না হয়। এক সেকেন্ড থামলো। তাহলে কাল থেকে তোমার জায়গায় অন্য কেউ থাকবে। নিচু গলা, কিন্তু স্পষ্ট হুমকি। চারপাশে নিস্তব্ধতা। কেউ কিছু বলছে না, কারণ সবাই জানে এটা ক্রিস স্বাভাবিক রূপ। ক্রিস একটু দূর থেকে সব দেখছিল। তার বুক কাঁপছে। এই রূপটা সে আগে দেখেনি, এতটা তীব্র, এতটা নিয়ন্ত্রণে থাকা রাগ। ক্রিসের হাতে শিরাগুলো ফুলে উঠেছে। চোখে সে ভয়ঙ্কর স্থিরতা, একদম অন্য মানুষ। কিছুক্ষণ পর ক্রিস হঠাৎ ঘুরে দাঁড়ালো। আর এক সেকেন্ডও সেখানে থাকলো না। সোজা গার্ডেনের এক কোণের অন্ধকারের দিকটায় চলে গেল। মার্ক সঙ্গে সঙ্গে তার পেছনে গেল। কিছু না বলে হাতে একটা ঠান্ডা ওয়াইনের গ্লাস ধরিয়ে দিল। ক্রিস সেটা নিয়ে এক চুমুক খেল। তারপর পকেট থেকে সিগারেট বের করলো, জ্বালালো। ক্রিস সিগারেটে একটা লম্বা টান দিল, যেন নিজের রাগগুলো সেই ধোঁয়ার মাঝে বের করে দিতে চাচ্ছে। ধোঁয়া ধীরে ধীরে বাতাসে মিশে গেল। তার চোখ এখনো কঠিন রাগ পুরোপুরি যায়নি, শুধু চেপে আছে। ক্রিস চুপচাপ ওখানে দাঁড়িয়ে আছে। পাশে মার্ক মাথা নিচু করে আছে। ক্রিস এত বড় ব্যবসা সামলায়, তার মাঝে সবকিছু নিয়ন্ত্রিত। আর নিয়ন্ত্রণ যখন কেউ অমান্য করে কিংবা ভঙ্গ করে, তখন একজন স্বাভাবিক মানুষের মাথাও গরম হয়ে যায়। সেখানে তার মতন একজন রাগী মানুষ ঠিক কোন পর্যায়ে রাগী হতে পারে, সেটা ভাবনা করা অনেকটা এক সমুদ্রের মাঝে এক ফোঁটা পানি ঢালার মতো, যার গণনা কখনো করা যায় না। চারপাশ নিস্তব্ধ। সবাই বসে একটু ঠান্ডা শরবত খেতে ব্যস্ত। তখন ঈশান লিসিকে ইশারা করে ক্রিসকেও এক গ্লাস শরবত দিতে বলে। লিসি একটু ভেবে মনে একটু সাহস জোগায়। ভেতরে ভয়টাকে একটু কম করে ক্রিসের দিকে তাকায়। দেখে সে সিগারেট খাচ্ছে, দূর থেকে ধোঁয়া উঠছে, তাই স্পষ্ট বোঝা যাচ্ছে। তাই সে ভেবে পুদিনা দেওয়া এক গ্লাস শরবত তুলে নেয়। ধীরে এগিয়ে যায় ক্রিসের দিকে। লিসি আস্তে আস্তে সেই দিকটায় এগিয়ে এলো। তার হাতে একটা গ্লাস পুদিনা শরবত। সে কয়েক সেকেন্ড সে কয়েক কদম দূর থেকে থেমে গেল। ক্রিস দেওয়ালের পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে, হাতে সিগারেট, অন্য হাতে গ্লাস।
চোখ দূরে কোথাও। মার্কো চুপচাপ দাঁড়িয়ে আছে। লিসির একটু ভয় লাগছে, কিন্তু তবুও সে সাহস করে এগিয়ে গেল। এইটা নিন। তার গলা খুব আস্তে। কিরিস চোখ ঘুরিয়ে তাকালো। লিসি গ্লাসটা এগিয়ে দিল। শরবত, পুদিনা। কিরিস ভ্রু কুঁচকে, কেন? লিসি একটু থেমে বলল, ওই, যাতে গন্ধটা না থাকে। সে সরাসরি বলল না, কিন্তু বোঝা গেল। কিরিস কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। তারপর ধীরে সিগারেটটা নিভিয়ে পাশে ফেলে দিল। ওয়াইনের গ্লাসটা নামিয়ে মার্কের দিকে দিল। মার্ক গ্লাসটা ধরে নিয়ে দাঁড়িয়ে থাকলো। তারপর ধীরে লিসির দিকে তাকালো, এক হাত বাড়িয়ে শরবতটা নিল। এক চুমুক খেলো। কিরিস দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে, হাতে পুদিনা শরবতের গ্লাস। এক চুমুক নিয়ে সে চোখ নামিয়ে গ্লাসটার দিকে তাকালো। তারপর ধীরে লিসির দিকে। লিসি একটু দূরে দাঁড়িয়ে। কিরিস ঠোঁটের কোণে হালকা হাসি টানলো। পুদিনা? লিসি চোখ নামিয়ে বলল, হ্যাঁ। হঠাৎ এত খেয়াল? লিসি একটু থেমে, তারপর খুব আস্তে বলল, যেন গন্ধ না থাকে। ক্রিস ভ্রু তুলল, কিসের গন্ধ? লিসি লজ্জায় গাল লাল করে ফেলল। আপনি বুঝেন না? ক্রিস এবার পুরোপুরি তার দিকে ঘুরে দাঁড়ালো। না, তুমি বলো। লিসি একটু রাগ দেখানোর ভান করে বলল, ওয়াইন আর ওইটা। ক্রিস হালকা হেসে উঠল, সিগারেট? লিসি মুখ ঘুরিয়ে নিল। হুম। ক্রিস এক পা এগিয়ে এলো। তাহলে প্ল্যান ছিল? লিসি চোখ বড় করে তাকালো। কিসের প্ল্যান? ক্রিস নিচু গলায় একটু ঝুঁকে, আমাকে কিস করার? লিসি সঙ্গে সঙ্গে বলল, আপনি একদম। আমি তো। কথা শেষ করতে পারল না। ক্রিস তার হাতটা ধরে নিচ থেকে টেনে নিল। মিথ্যা বলো না। লিসি হালকা ধাক্কা দিল। আমি কিছু ভাবিনি। হুম। তাই নাকি? তার গলায় মজা, কিন্তু চোখে অন্য কিছু। একটু দূরে দাঁড়িয়ে মার্ক পুরো দৃশ্যটা দেখছিল। কিছুক্ষণ আগে যে মানুষটা রাগে ফাইল ছুঁড়ে মারছিল, রাগে তার শরীর রক ফুলে উঠেছিল, এখন সেই একই মানুষ, একদম শান্ত, ঠান্ডা আর অন্যরকম। মার্ক নিজের অজান্তে মুচকি হেসে ফেলল। কিরিচ চোখের কোণ দিয়ে সেটা খেয়াল করলো। একটা ছোট্ট হাতের ইশারা, গো। কোনো কথা না। মার্ক মাথা নাড়িয়ে চুপচাপ সরে গেল। এখন চারপাশে শুধু তারা দুজন, হালকা বাতাস, দূরের মিউজিক আর নরম আলো। কিরিচ আর লিসির দিকে তাকালো। এত ভয় পেয়েছিলে? লিসি আস্তে বলল, ওভাবে আপনাকে আগে দেখিনি। কিরিচ কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর খুব ধীরে বলল, সবাই দেখে না। লিসি তাকালো। কিরিচ এক পা এগিয়ে এসে তাকে আলতো করে জড়িয়ে ধরলো। লিসি প্রথমে একটু থমকালো, তারপর ধীরে ধীরে স্থির হয়ে গেল। কিরিচ তার কানের কাছে খুব নিচু গলায় বলল, তোমার জন্য আলাদা। লিসির বুকের ভেতরটা কেঁপে উঠল। কিরিচ একটু সরে এসে তার মুখের দিকে তাকালো। এখন গন্ধ নেই তো? লিসি চোখ বড় করে তাকালো। আপনি না। কিরিচ হালকা হেসে বলল, চেক করে দেখি। লিসি কিছু বলার আগে সে হালকা ঝুঁকে এলো। লিসি চোখ বন্ধ করে ফেললো অজান্তে। আর মুহূর্তটা নরম ধীরে একদম আলাদা হয়ে রইল। গার্ডেনের নিরিবিলি কোনায় এই মুহূর্তটা যেন থমকে ছিল। হালকা বাতাস, দূরে সুর, আর দুজন মানুষের নিঃশব্দ টান। কিরিচ ধীরে লিসির মুখের দিকে ঝুঁকলো। তার দৃষ্টি গাঢ়, স্থির, যেন বহুদিনে দমিয়ে রাখা অনুভূতি একান্ত প্রকাশ। লিসির বুকের ভেতর ধ্বনি উঠেছে দ্রুততর ছন্দে। তার চোখ অজান্তে বন্ধ হয়ে এলো। পরের মুহূর্তে কিরিচের ঠোঁট ছুঁয়ে গেল তার ঠোঁট। কোনো তাড়াহুড়া নেই, কোনো অস্থিরতা নেই, বরং এক গভীর, নিয়ন্ত্রিত আবেগ, যেখানে অধিকার আছে, আকর্ষণ আছে, আর এক অদ্ভুত কোমলতা মিশে আছে। লিসির আঙুল কিরিচের শার্ট আঁকড়ে ধরল। সময়ের হিসাব যেন মিলিয়ে গেল সেই স্পর্শে। ক্রিস সামান্য আর একটু কাছে টানলো তাকে, যেন ক্ষণটুকুকে এই ক্ষণটুকুকে আরো স্থির করে রাখতে চায়। কিন্তু হঠাৎই লিসি সরে গেল। তার নিঃশ্বাস ভারী, চোখে স্পষ্ট অস্থিরতা। সে দুহাতে ক্রিসের বুকে হালকা ধাক্কা দিল। আর না, না, গন্ধ পাচ্ছি না আমি। কথাগুলো সম্পূর্ণ হলো না, তবুও অর্থ স্পষ্ট। পরে মুহূর্তে সে ঘুরে দাঁড়িয়ে দ্রুত পায়ে চলে গেল। আলো আর মানুষের ভিড়ের দিকে, যেখানে শব্দ আছে, নিরাপত্তা আছে, আর নিজের অস্থিরতাকে লুকানোর সুযোগ আছে। ক্রিস স্থির দাঁড়িয়ে রইল, একদম নড়ল না। তার চোখ সেই দিকেই স্থির, যেখানে লিসি মিলিয়ে গেল মানুষের ভিড়ে। ঠোঁটের কোণে অদৃশ্য এক রেখা, না হাসি, না বিস্ময়, এবং এক গভীর অনুভবের ছায়া।
সে ধীরে চোখ বন্ধ করলো এক মুহূর্তের জন্য। মনে মনে যেন ছুঁয়ে দেখলো সেই স্পর্শ, লিসির কাঁপা নিঃশ্বাস, তার অস্থিরতা, তার সরে যাওয়ার ভঙ্গি, সবকিছু। তারপর খুব আস্তে নিজের কাছেই শিকারের মতো বলল, তোমাকে চাই বউজান, শুধু তোমাকে চাই। তার দৃষ্টি আবার ভিড়ের দিকে উঠল, কিন্তু এবার সে দৃষ্টিতে এক ধরনের নিশ্চয়তা, যেন সে জানে এই দূরত্ব, এই সরে যাওয়ার সবই সাময়িক, আর যা শুরু হয়েছে তার থামার নয়। রাত অনেকটাই গভীর হয়েছে, তবুও গার্ডেনে এখন পুরো ফাঁকা না। আলোর মালাগুলো নরম হয়ে ঝুলছে, হালকা ঠান্ডা বাতাস বইছে, আর চারদিকে একটা ক্লান্ত কিন্তু তৃপ্ত পরিবেশ ছড়িয়ে আছে। সবার খাওয়া দাওয়া শেষ, এখন শুধু বসে বসে হাসি আর দিনের স্মৃতি নিয়ে ছোট ছোট কথা। একপাশে মেয়েরা গোল হয়ে বসে আছে, নুসরাত, হিয়া, যারা আরবি, আর তাদের মাঝখানে লিসি। শুরুতে সেও হাসছিল, কথা বলছিল, কিন্তু ধীরে ধীরে তার চোখের পাতা ভারী হয়ে আসছে। কথার মাঝে কয়েকবার হালকা হাই তুলল সে। আরবি খেয়াল করলো, মুচকি হেসে বলল, লিসি, ঘুম পাচ্ছে নাকি? লিসি আধো ঘুমের গলায় বলল, না না, ঠিক আছি। কিন্তু কথাটা শেষ হতেই সে একটু কাত হয়ে আরবির কাঁধে মাথা রেখে দিল। কিছুক্ষণ পরে তার নিঃশ্বাস ধীর হয়ে গেল, সে ঘুমিয়ে পড়েছে। আরবি একবার নিচে তাকিয়ে নরম করে হাসলো। ওকে ঢাকলো না, সরালোও না, বরং নিজের কাঁধটা একটু ঠিক করে নিল, যেন লিসি আরাম করে ঘুমাতে পারে। সে আবার গল্পে মিশে গেল, কিন্তু মাঝে মাঝে একবার তাকিয়ে দেখছে লিসি ঠিক আছে তো। অন্যদিকে ছেলেদের আড্ডাও এখন অনেকটাই শান্ত। কাবির, রিহান, ঈশান সবাই ক্লান্ত, তবুও হালকা কথাবার্তা চলছে। কিরচো তাদের সঙ্গে বসে ছিল কিছুক্ষণ, তারপর ধীরে উঠে দাঁড়ালো, চারপাশে একবার চোখ বুলালো। সবকিছু ঠিকঠাক আছে কিনা, কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা, ডেকোরেশন ঠিক আছে কিনা, আলো, বসার জায়গা, সব যেন নিজের মতো খেয়াল করলো। এরপরে একটু দূরে গিয়ে ডেকোরেশন ম্যানেজারের সাথে নিচু গলায় কথা বলতে লাগলো। কালকে সেট আপ আরো ক্লিয়ার চাই, লাইটিং একটু সফট, আর স্টেজটা একটু এক্সপার্ট করো। তার কণ্ঠে সেই স্বাভাবিক দৃঢ়তা, সবকিছু নিখুঁত চাই তার। কথা শেষ করে ফিরে আসার সময় হঠাৎ তার দৃষ্টি থেমে গেল মেয়েদের ভিড়ের মাঝে। আরবের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছে লিসি। একটা মুহূর্তের জন্য কি স্থির হয়ে দাঁড়িয়ে রইল, চারপাশে সব শব্দ যেন দূরে সরে গেল। তার চোখে তখন এক অদ্ভুত কোমলতা, গভীর নিঃশব্দ কিন্তু প্রবল। সে ধীরে ধীরে এগিয়ে গেল, আরবি তাকিয়ে মুচকি হেসে খুব আস্তে বলল, ঘুমিয়ে গেছে। কিরিস কোনো উত্তর দিল না। কিরিস শুধু ধীরে লিসির দিকে এগিয়ে গেল। লিসকে কোলে নেওয়ার মুহূর্তটা যেন হঠাৎ করে এই সময়কে ধীর করে দিল। কিরিস ধীরে এগিয়ে এলো, একদম শব্দহীন, স্থির পায়ে। তার চোখ তখন আর কোথাও নেই, শুধু লিসির উপর নিবদ্ধ। আরবের কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে সে, মুখটা শান্ত, নিঃশ্বাস ধীর, যেন বাইরের পৃথিবীর সাথে তার কোনো যোগাযোগই নেই। এক মুহূর্ত কিরিস দাঁড়িয়ে রইল, তার দৃষ্টি নরম হলো, অদ্ভুত ভাবে, যেটা কেউ খুব একটা দেখে না। তারপর খুব ধীরে সে নিচু হলো। প্রথমে এক হাত এগিয়ে এনে লিসির পিঠের নিচে রাখলো, মজবুত কিন্তু স্পর্শে একদম কোমল। অন্য হাতটা আলতো করে তার হাঁটুর নিচ দিয়ে গেল। পুরোটা এত নিখুঁতভাবে, এত সাবধানে, যেন সামান্য ভুল হলেই এই শান্ত ঘুম ভেঙে যাবে। অত্যন্ত যত্নে, যেন কাচের কোনো ভঙ্গুর জিনিস। ঠিক তেমন করে তারপর একটুখানি শক্তি প্রয়োগ করে সে লিসিকে তুলে নিল, একদম শিশুর মতো। লিসির শরীর হালকা দুলে উঠল, শাড়ির আঁচল নরম করে সরে গেল। নুপুরের হালকা ঝুমঝুম শব্দ হলো, আর ঠিক সেই মুহূর্তে লিসি একটু নড়ল, তার চোখের পাতা কাঁপলো, হাত খোলা দৃষ্টিতে সামনে তাকালো। কিরিস। কিরিস। এক সেকেন্ড, শুধু এক সেকেন্ডের জন্য তাদের চোখ মিলল। এই দৃষ্টিতে প্রশ্ন ছিল না, ভয় ছিল না, ছিল নিঃশব্দ চিনে নেওয়া। এটা সেই। লিসির আঙুলগুলো অজান্তে কিরিসের শার্টের কাপড়টা আলতো করে আঁকড়ে ধরলো। তারপর ধীরে ধীরে সে নিচের মাথাটা আরো গাঢ়ভাবে কিরিসের বুকে এলিয়ে দিল। নিঃশ্বাসটা বদলে গেল, আরো গভীর, আরো নিশ্চিত। সে আবার ঘুমিয়ে পড়ল। এবার আর কোনো দ্বিধা নেই, কোনো অস্থিরতা নেই, যেন তার সমস্ত ক্লান্তি, সমস্ত ভরসা এসে থেমেছে এই এক বুকের ভেতর। কিরিসের বুকের ভেতর কিছু একটা বদলে গেল।
তার বাহুর চাপ একটু শক্ত হলো রক্ষা করার মতো, আগলে রাখার মতো। তার চোয়াল শক্ত, মুখ গম্ভীর, কিন্তু চোখে সেই তীব্র তীব্র অনুভূতি, গভীর অনুভূতি, যেটা ভাষায় বলা যায় না। চারপাশে আলো জ্বলছে, মানুষজন আছে, হাসির শব্দ ভাসছে, কিন্তু এই মুহূর্তে তাদের দুজনের চারপাশে যেন এক আলাদা নীরবতা তৈরি হয়েছে। কিরিস ধীরে সোজা হয়ে দাঁড়ালো। লিসি তার কোলে একদম ফিট হয়ে আছে, মাথা তার বুকে। নূপুরের মৃদু শব্দ এখনো থেমে থেমে শোনা যাচ্ছে। সে হাঁটতে শুরু করলো, প্রতিটি পদক্ষেপ মেপে, সচেতন ভাবে, যেন তার একটুখানি অসাবধানতায় এই ঘুম, এই শান্তি ভেঙে যেতে পারে। এই দৃশ্যটা শুধু কোলে নেওয়া নয়, এটা ছিল অধিকার, সুরক্ষা আর এক নিঃশব্দ প্রতিশ্রুতি। একজন কঠোর ভয়ঙ্কর মানুষ তার সমস্ত কঠিনতা সরিয়ে একজন মেয়েকে এমনভাবে আগলে রেখেছে যেন পৃথিবীর কোনো শক্তি তাকে ছুঁতে পারবে না। লিসকে কোলে নিয়ে কিরিচ যখন ধীরে ধীরে হাঁটতে শুরু করলো, তখন চারপাশে থাকা কাজিনদের মধ্যে ফিসফিসানি শুরু হয়ে গেল। কাবির প্রথমে নিচু গলায় বলল, এই দেখ, আমাদের ভাইটা অফিসিয়ালি বেবি কেয়ার স্পেশালিস্ট হয়ে গেছে। রিহান মুখ চেপে হাসতে হাসতে বলল, চুপ, আস্তে বল, না হলে এই স্পেশালিস্ট আমাদেরকে ট্রিটমেন্ট দিয়ে দিবে। ঈশান ভ্রু তুলে কিরিসের দিকে তাকিয়ে নাটকীয় গলায় বলল, ওহো, এই সেই মানুষ যে একসময় বলতো আমি এইসব ইমোশনাল জিনিসে নেই। পাশ থেকে রিহান ঠোঁট বাঁকিয়ে যোগ করলো, বসকে দেখলে এখন মনে হচ্ছে ডেঞ্জারাস মাফিয়া, না, লাভিং হাজবেন্ড অব দ্য ইয়ার। সবাই একসাথে হাসি চাপাতে গিয়ে কষ্টে পড়ে গেল। আরবি একটু সামনে এগিয়ে এসে ফিসফিস করে বলল, এই লিসিকে যদি এখন কেউ জাগিয়ে বলে তোর বর তোকে কোলে করে ঘুরাচ্ছে, ও নিজেই বলবে স্বপ্ন দেখছি, ডিস্টার্ব করিস না। নুসরাত সঙ্গে সঙ্গে বলে উঠল, না রে, আমি হলে ইচ্ছা করেই ঘুমের ভান ধরে থাকতাম। এমন সার্ভিস কে ছাড়ে? যারা হেসে বলল, একদম, আমাদের ভাগ্য তো কেউ এক গ্লাস পানি এনে দেয় না। আর দেখ, ভাবিকে পুরো রাজকুমারীর মতো নিয়ে যাচ্ছে। এই কথায় আবার এক দফা হাসাচাপি চাপা হাসির রোল পড়ে গেল। কাবির আবার মজা করে বলে, ভাই রে, কাল থেকে কিন্তু আমরা সবাই লাইনে দাঁড়াবো কোলে নেওয়ার ট্রেনিং নিতে। রিহান সাথে সাথে বলে, তুই আগে হালকা ওজনের কাউকে খোঁজ, না হলে কোলে নেওয়ার আগেই নিজেই পড়ে যাবি। সবাই আবার হেসে উঠল। এসব হাসাহাসির মাঝেও কিরিস একবারও কিছু বলল না। সে শুধু নিজের মতো করে লিসিকে শক্ত করে কিন্তু খুব যত্ন ধরে রেখেছে। আর ওদের এই হাসি খুনসুটি মজা পুরো রাতটাকে আরো জীবন্ত, আরো আপন করে তুলল। কিরিস ধীরে ধীরে লিসিকে নিয়ে ঘরে ঢুকলো। দরজাটা পায়ের আঙুল দিয়ে আলতো ঠেলে বন্ধ করতেই বন্ধ করতেই বাইরের কোলাহল এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। ঘরের ভেতর শুধু নীরবতা। বিছানার দিকে এগিয়ে গিয়ে সে খুব যত্নে লিসিকে শুয়ে দিল। মাথার নিচে বালিশটা ঠিক করে দিল। শাড়ির ভাঁজ যেন অগোছালো না হয় সেটাও আলতো হাতে গুছিয়ে দিল। লিসি একবার হালকা নড়ল, কিন্তু ঘুম ভাঙল না, বরং আরো গভীর হলো। এক মুহূর্ত দাঁড়িয়ে রইল কিরিস। তার চোখে সেই একই তীব্র নীরব দৃষ্টি, যেন এই দৃশ্যটা সে মনে গেঁথে রাখতে চাইছে। তারপর ধীরে সরে এসে ল্যাপটপটা খুলল। কিছু জরুরি কাজ, মেল, কয়েকটা নির্দেশ, কিছু হিসাব। তার আঙুলগুলো তো দ্রুত চলছিল। মুখটা আবার আগের মতোই গম্ভীর হয়ে উঠেছে, যেন কয়েক মুহূর্ত আগে সেই কোমল মানুষটা আর এই কঠিন মানুষটা দুজন আলাদা। কাজ শেষ করে সে ল্যাপটপটা বন্ধ করলো। এরপর বাথরুমে ঢুকে একটা ফ্রেশ শাওয়ার নিল। জল পড়ার শব্দে যেন দিনের ক্লান্তি ধুয়ে গেল। বাইরে এসে টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে আলমারি থেকে একটা ট্রাউজার পরে নিল। খালি গা, ঘরটা তখন নরম আলোয় ভাসছে। কিরিস ধীরে এসে বিছানার পাশে দাঁড়ালো। লিসি তখনও একইভাবে ঘুমিয়ে, মুখ একদম শান্ত একটা ছায়া, নিঃশ্বাস নিঃশ্বাস ধীর। সে বিছানায় উঠে পাশে শুয়ে পড়ল। একটু তাকিয়ে রইল, তারপর ধীরে, খুব স্বাভাবিক ভঙ্গিতে লিসির দিকে হাত বাড়িয়ে তাকে নিজের কাছে টেনে নিল। লিসির শরীর হালকা নড়ল। আধো ঘুম এসে যেন একটু সরে যেতে চাইল অচেতন অভ্যাসে। কিন্তু কিরিসের বাহুর বাঁধন ছিল দৃঢ়, তবুও কোমল। সে তাকে আরো কাছে টেনে নিল, এমন ভাবে যেন তাকে ছাড়া তার রাত অসম্পূর্ণ। লিসি শেষমেশ আর সরে যেতে পারল না, বরং অজান্তে তার বুকের কাছে গা এলিয়ে দিল নিশ্চিন্ত, অবচেতন বিশ্বাসে। কিরিসের হাত তার চারপাশে জড়িয়ে রইল। ঘরের নিরাপত্তায় শুধু দুজনের নিঃশ্বাস মিলে গেল ধীরে, গভীরভাবে। এইভাবে
একে অপরের খুব কাছে, খুব আপন হয়ে কখন যে রাতটা কেটে গেল কেউ টেরই পেল না। সকালটা ধীরে ধীরে পুরো ঘরে ছড়িয়ে পড়েছে। জানালার ফাঁক দিয়ে আসা রোদের নরম আলো বিছানার একপাশে এসে পড়েছে। সেই আলো লিসির মুখটা যেন আরো কোমল, আরো শান্ত লাগছে। সে এখনো ঘুমিয়ে আছে, ক্রিসের বাহুর ভেতর একদম কাছে, একদম নিশ্চিন্ত। ক্রিসের ঘুম ভাঙল প্রথমে, চোখ খুলে কিছুক্ষণ স্থির হয়ে রইল। তারপর ধীরে নিচে তাকালো। লিসি তার বুকের সাথে মাথা রেখে ঘুমিয়ে আছে, চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে আছে। নিঃশ্বাসটা ধীর, ঠোঁটে হালকা একটা নির্বাক ছায়া। ক্রিসের দৃষ্টি এক মুহূর্তে বদলে গেল, গভীর, স্থির আর অদ্ভুত নরম। সে একটু নড়তে গিয়েও থেমে গেল, যা তার সামান্য নড়াচড়াতেই এই শান্ত ঘুম ভেঙে যেতে পারে। ধীরে ধীরে সে তার এক হাত সরিয়ে লিসির চুলগুলো কানের পাশ থেকে আলতো করে সরিয়ে দিল। তার আঙুলের স্পর্শে লিসি হালকা কেঁপে উঠল। চোখের পাতা নড়ল, ক্রিস স্থির হয়ে গেল। কয়েক সেকেন্ড পর লিসির চোখ ধীরে ধীরে খুলল। প্রথমে সবকিছু ঝাপসা, তারপর স্পষ্ট। আর ঠিক সামনে কিরিস, তাদের চোখ এক মুহূর্তে আটকে গেল। লিসির চোখে প্রথমে বিস্ময়, তারপর লজ্জা, তারপর এক অদ্ভুত অস্বস্তি। সে বুঝতে পারল সে কিরিসের খুব কাছে, খুব বেশি কাছে। সে হঠাৎ সরে যেতে চাইল, কিন্তু কিরিসের হাত এখনো তার চারপাশে। সে থেমে গেল। কিরিস ধীরে নিচু গলায় বলল, এত তাড়াহুড়া কেন? লিসি কিছু বলল না, চোখ নামিয়ে ফেলল। তার গাল হালকা লাল হয়ে উঠেছে। কিরিস একটু ঝুঁকে এলো, তার দৃষ্টি তীক্ষ্ণ, কিন্তু কণ্ঠ নরম। কাল রাতে তো বেশ শান্ত ছিলে। লিসি একবার হালকা রেগে তাকালো। আমি আমি ঘুমিয়েছিলাম। কিরিসের ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। জানি। একটা অদ্ভুত নীরবতা নেমে এলো। লিসি আবার সরে যাওয়ার চেষ্টা করলো। এবার ক্রিস ধীরে তার হাত ছেড়ে দিল। লিসি তাড়াতাড়ি উঠে বসে পড়লো। চুল ঠিক করতে লাগলো, চোখে মুখে স্পষ্ট অস্বস্তি আর লজ্জা। ক্রিস বিছানায় হেলান দিয়ে বসে ওকে দেখছিল, একদম চুপচাপ। তার দৃষ্টিটা এমন যেন সে কিছু না বলেও অনেক কিছু বলে দিচ্ছে। লিসি সেটা টের পেয়ে আরো অস্বস্তি হয়ে গেল, আরো অস্থির হয়ে গেল। আমি ফ্রেশ হয়ে আসি বলেই প্রায় তাড়াহুড়া করে উঠে বাথরুমের দিকে চলে গেল। দরজা বন্ধ হওয়ার শব্দটা ঘরে হালকা প্রতিধ্বনি তুলল। কিরিস তখনও বসে আছে। কয়েক সেকেন্ড চুপ থেকে হালকা করে নিঃশ্বাস ফেলল। তারপর খুব আস্তে নিজের মনেই বলল, ইন্টারেস্টিং। তার চোখে তখন এক ঝলক কৌতূহল আর একদম শুকনো একটা হাসি। বাথরুমের ভেতর আয়নার সামনে দাঁড়িয়ে লিসি নিজের মুখের দিকে তাকিয়ে আছে। তার গাল এখনো লাল। সে নিজের প্রতিচ্ছবিকে ফিসফিস করে বলল, কি হচ্ছে আমার সাথে? তার বুকের ভেতরটা আবার হালকা কেঁপে উঠল। বাইরের সকাল আরো উজ্জ্বল হয়ে উঠেছে, আর তাদের দুজনের মাঝে অদ্ভুত সম্পর্কটা আরো একটু জটিল, আরো একটু গভীর হয়ে উঠেছে। কিছুক্ষণ পর লিসি ওয়াশরুমে আছে, ক্রিস বেড থেকে চুপচাপ উঠে বসে। তারপর সোজা ব্যালকনিতে চলে যায়। বাইরে সকালে হালকা ঠান্ডা বাতাসটা এসে গায়ে লাগে। ক্রিস দুহাত রেলিংয়ে রেখে নিচের দিকে তাকায়। শহরটা এখনো পুরোপুরি জেগে ওঠেনি, কিন্তু দিনের শুরুটা টের পাওয়া যাচ্ছে। একটা গভীর শ্বাস নেয় সে। তারপর আর এক মুহূর্ত দেরি না করে ভেতরে ঢুকে সরাসরি রুম থেকে বের হয়ে যায়। গন্তব্য একটাই, জিম। অনেকদিন হলো নিজের শরীরটাকে ঠিকমতো সময় দেওয়া হয়নি। আজ আর বাদ যাবে না। ক্রিস আর কিছু না ভেবে নিচে নেমে জিম ঘরের দিকে চলে যায়। ঘরটা এখন পুরো ফাঁকা। একটু পরেই ওয়াশরুমের দরজা খুলে লিসি বের হয়, মুখে একদম ফ্রেশ একটা কোমলতা। আয়নার সামনে দাঁড়িয়ে ধীরে ধীরে চুল আঁচড়াতে থাকে। লিসি এখনো আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো ধীরে ধীরে মন দিয়ে আঁচড়াচ্ছে। ঠিক তখনই ঠক ঠক দরজায় নক পড়ে। লিসি একটু চমকে ওঠে, তারপর বলল, আসো। দরজা খুলে আরবি মুখটা বের করে, চোখে দুষ্টু হাসি। এই যে ম্যাডাম, খুব রেডি হচ্ছ নাকি? লিসি হেসে ফেলল। কি হলো আবার? আরবি ভেতরে ঢুকে বিছানায় বসে পড়ে। একটু নাটকীয় ভঙ্গিতে বলে, বড় আম্মু তোমাকে ডাকছে, বলেছে শাড়ি পরে নিচে নামতে। লিসি ভ্রু কুচকে তাকায়। এখনই? হুম। নিচে নাকি পাড়ার অনেক মানুষ এসেছে, বিশেষ করে এলাকার বয়স্ক আন্টি আঙ্কেলরা। আরবি হেসে ফেলল। তোকে দেখলে তো প্রশ্নের বন্যা বইয়ে দেবে। এসব বয়স্ক মানুষদের আর কাজ কি বল? লিসিও হালকা হেসে মাথা নাড়ে। ঠিক আছে, তুই যা, আমি ঘরটা গুছিয়ে শাড়ি পরে আসছি। আরবি বলে, দেখি কেমন বউ সাজিস, আর দ্রুত আসিস। গেছে বরকে পেয়ে বোনকে ভুলে গেছে বলে আরবি বের হয়ে যায়। লিসি মুচকি হাসে। লিসি ড্রয়িং রুমের দিকে এগিয়ে যায়। দরজা খুলে
লিসি ড্রেসিং রুমের দিকে এগিয়ে যায়, দরজা খুলে শাড়ির সেকশনের দিকে যায়, যাওয়ার সঙ্গে সঙ্গে চোখ আটকে যায়। সারি সারি শাড়ি, নানা রং, নানা ডিজাইন, সব যেন ওর জন্যই সাজানো। সে হাত বাড়িয়ে একটা শাড়ি নিতে যাবে, ঠিক তখনই চোখে পড়ে পাশে ছোট্ট একটা চিরকুট আটকানো। লিসি কৌতূহল নিয়ে সেটা খুলে পড়ে। কটন শাড়ি পরো। এক মুহূর্তে থেমে যায় সে, ঠোঁটের কোণে হালকা একটা হাসি ফুটে ওঠে। কে দিয়েছে সেটা বুঝতে তার একটুও বাকি থাকে না, কিন্তু পরক্ষণে সে মাথা একটু কাত করে। অত সহজে কথা শুনবো নাকি? নিজের মতো করেই একটা শাড়ি বের করে, সুতি, কিন্তু একদম সাধারণ না, একটু চকচকে, একটু আলাদা। সেটাই পরে নেয়। কিছুক্ষণ পর লেসি ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নামে। নিচে একেবারে বিয়েবাড়ির আমেজ। ড্রয়িং রুমে বসে আছেন কয়েকজন বয়স্ক ভদ্রমহিলা ও ভদ্রলোক। মাঝখানে মির্জা বেগম গম্ভীরভাবে গল্প করছেন। পাশে সুপ্রিয়া, প্রিয়া, সাবেনা, মাবেনা। সবাই নিজ নিজ কাজে ব্যস্ত, কিন্তু কথাবার্তার সুরটা পুরো ঘর জুড়ে ছড়িয়ে আছে। একপাশে কাজিনরা গোল হয়ে বসে নিজেদের দুনিয়ায় মশগুল, হাসি ঠাট্টা খুনসুটি। আর চারপাশে কয়েকজন ডেকোরেটর ঘুরে ঘুরে বাড়িটা সাজাচ্ছে, ফুল লাগাচ্ছে দেওয়ালে, গেটের পাশে, যদিও বেশিরভাগই প্লাস্টিকের। তবুও দেখতে খারাপ লাগছে না। এই পুরো কোলাহলের মাঝেই পিসি ধীরে ধীরে এসে দাঁড়ায়। তার উপস্থিতিতে যেন এক মুহূর্তের জন্য চারিপাশের শব্দটা একটু থেমে যায়। তারপর আবার সব আগের মতো চলতে থাকে। কিন্তু কয়েকটা চোখ ঠিকই ঘুরে আসে তার দিকে। লিসি ধীরে পায়ে নিচে নামতেই সুপ্রিয়া দৃষ্টি গিয়ে থামে তার উপর। মুহূর্তের জন্য চোখে এক ধরনের তৃপ্তির ছায়া খেলে যায়। তারপর তিনি পাশে বসে সবাইকে উদ্দেশ্য করে স্পষ্ট সুরে বলেন, এই যে আমাদের বড় বৌমা, দেখুন তো সবাই। কথাটা বলার ভঙ্গিতে গর্ব স্পষ্ট। আশেপাশে বসে থাকা বয়স্ক মহিলারা ও ভদ্রলোকেরা একসাথে তাকিয়ে পড়ে লিসির দিকে। কেউ মৃদু হেসে ওঠে, কেউ চোখে মুগ্ধতার রেখা টেনে তাকে নিরীক্ষণ করে। লিসি স্বভাবসুলভ ভদ্রতায় মাথা একটু নত করে, শান্তভাবে দাঁড়িয়ে থাকে। ওদিকে কাজিনরা একপাশে নিজেদের আসরে ব্যস্ত। হাসি, গল্প, খুনসুটি তাদের আলাদা এক জগৎ, যেন লিসিও তাদের সঙ্গে গিয়ে বসে পড়ে আর গল্পের রাজ্যে হারিয়ে যায়। সময় গড়িয়ে যায়। প্রায় ঘন্টাখানেক পর ডেকোরেশনকারীরা তাদের কাজ শেষ করে একে একে বেরিয়ে যায়। ঘরটা এখন সাজানো, দেয়ালে কোণে কোণে ফুল, দরজার ধারে হালকা অলংকার, সব মিলিয়ে বিয়েবাড়ির আবহাওয়া স্পষ্ট হয়ে উঠেছে। এইদিকে ছেলেরা ধীরে ধীরে সরে গেছে জিম রুমের দিকে। কিরিস যেখানে সেখানেই যেন তাদের পরবর্তী আড্ডার আসর। ঘরের ভিতর এখন মূলত মেয়েদেরই আধিপত্য। একপাশে বসে তারা চা খাচ্ছে, হালকা গল্পে মেতে উঠেছে। ঠিক তখনই যারা হঠাৎ জানালার দিকটায় চোখ রেখে ভ্রু কুঁচকে বলে, এটা দেখেছো, ফুলটা কেমন ঝুলে পড়েছে। সবাই একসাথে তাকায়। জানালার পাশের দেওয়ালে লাগানো একটা ফুলের সাজ সত্যি একটু নিচের দিকে হেলে আছে। মনে হচ্ছে ঠিক মতো বসানো হয়নি, কিংবা আলগা হয়ে গেছে। সুরভি এগিয়ে গিয়ে একটু দেখে বলে, হয়তো ঠিকভাবে লাগাতে পারিনি, তাই খুলে গেছে। নুসরাত একটু বিরক্তি গলায় বলে, এত টাকা নেই আর কাজের এই অবস্থা। কয়েকজন একসাথে আলোচনা শুরু করে, কে গিয়ে ঠিক করবে, কিভাবে করবে, কিন্তু কেউ এগিয়ে আসছে না। লিসি ততক্ষণ চুপচাপ সব দেখছিল। এবার ধীর কণ্ঠে বলে, আচ্ছা আমি ঠিক করে দিচ্ছি, তবে আগে একটা চেয়ার বা একটু উঁচু কিছু নিয়ে আসো, যাতে হাতে পৌঁছায়। তার গলায় কোনো অহংকার নেই, আবার দ্বিধাও নেই, শান্ত স্থির। মেয়েরা এবার জানালার পাশে গিয়ে দাঁড়ায়। কেউ চারপাশে তাকাচ্ছে, চেয়ার খুঁজছে, কেউ আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে কিভাবে ঠিক করা যায় বিষয়টা। ঘরের ভিতর তখন এক অদ্ভুত ব্যস্ততা। কেউ চা হাতে, কেউ কথায়, কেউ কাজের চিন্তায়। আর সেই মাঝখানে একটা ছোট্ট ঝুলে পড়া ফুল যেন সবার মনোযোগ কেড়ে নিচ্ছে। ঘরের ভেতর মেয়েদের হালকা কোলাহল চলছেই। কে চেয়ার আনবে, কে ধরবে, কে উঠবে, এই নিয়ে ছোটখাটো আলোচনা। ঠিক তখনই জিম রুমের দিক থেকে একসাথে কয়েকজন ছেলের পায়ের শব্দ ভেসে আসে। মুহূর্তের মধ্যে তারা ভেতরে ঢুকে পড়ে। সবার সামনে কিরিস। জিম শেষ করে এসেছে। গায়ে কোনো কাপড় নেই, পরনে শুধু ট্রাউজার, কাঁধে শুধু একটা তোয়ালে আলগোছে ঝুলছে। শরীরটা যেন নিখুঁত ভাস্কর্যের মতো গড়া, প্রতিটি পেশি স্পষ্ট, টান টান। বুকের পেশিগুলো প্রশস্ত, দৃঢ়, বাহুগুলো শক্ত, শিরাগুলো হালকা ফুলে আছে, যেন ভেতরের শক্তির আভাস দিচ্ছে। পেটের উপর স্পষ্ট 6 ভাগের রেখা, অভ্যাসার নিয়ন্ত্রণের নিঃশব্দ প্রমাণ। ঘামে হালকা আভা তার ত্বককে আরো উজ্জ্বল করে তুলছে। তার উপস্থিতি ঘরের ভেতরে স্বাভাবিক গতি এক মুহূর্তে থামিয়ে দেয়।
ঈশান ভ্রু তুলে জিজ্ঞাসা করে, কি হয়েছে এখানে? সবাই জানালার পাশে ভিড় করে আছো কেন? আরবি একটু হাসি চেপে উত্তর দেয়, ওই ফুলটা খুলে গেছে, ঠিক করার প্ল্যান হচ্ছে। কিরিস একবার চোখ তুলে তাকায়, ঝুলে থাকা ফুল, আর তার নিচে দাঁড়িয়ে লিসি এক সেকেন্ডও নষ্ট করে না। কারো কিছু বোঝার আগেই সে সামনে এগিয়ে আসে। তারপর একদম সহজ ভঙ্গিতে, যেন এটা স্বাভাবিক, নিচের কোমরের কাছে হাত রেখে তাকে তুলে নেয়। এতটাই হালকাভাবে তোলে যেন তার কোনো ওজনই নেই। চারপাশে হালকা একটা স্তব্ধতা নেমে আসে। লিসি হকচকিয়ে যায়, চোখ বড় হয়ে ওঠে। আরে কি করছেন? নামান। আরে পড়ে যাব। তার কণ্ঠে দ্বিধা, লজ্জা, অপ্রস্তুতি সব একসাথে মিশে আছে। কিরিসের মুখে কোনো ভাবান্তর নেই, শান্ত স্থির গলায় শুধু বলে, ঠিক করো। একটা শব্দ, অথচ ভেতরের অদ্ভুত কর্তৃত্ব। লিসি কিছুক্ষণ তাকিয়ে থাকে তার দিকে, তারপর নিজেকে সামলে নেয়। ধীরে ধীরে হাত বাড়িয়ে ফুলটার দিকে যায়। সেটাকে ঠিক করতে, ঠিক জায়গায় বসাতে শুরু করে। ওদিকে চারপাশে ফিসফাস শুরু হয়ে গেছে। সুরভি হালকা গলায় হিয়ার কানে কানে বলে, ওজনই নেই দেখছি, একদম পুতুল। আরবি চাপা হেসে ফেলে, না হলে কি? কিরিস ভাইয়ের শক্তি তো দেখেছিসই। ছেলেদের দিকে থেকেও ঠাট্টা আসে। কাবির বলে, ভাই, জিমের রেজাল্ট তো হাতে নাতে দেখা যাচ্ছে। রিহান বলে, ডাম্বেল লাগবে না, সরাসরি বৌমাকেই তুললো। ঘরের ভেতর হাসির রোল ওঠে। কিন্তু সেই হাসির মাঝেও কিরিস একদম স্থির, তার দৃষ্টি শুধু লিসির উপর। আর লিসি উঁচুতে ভেসে থাকা অবস্থায় লজ্জার অদ্ভুত এক অনুভূতির ভেতর দিয়ে ধীরে ধীরে পুরোটা ঠিক করে দেয়। যেন মুহূর্তটা অস্বাভাবিক হলেও কোথাও গিয়ে খুব স্বাভাবিক। লিসি সতর্কভাবে হাত বাড়িয়ে ফুলটা ঠিক করার চেষ্টা করছে। উঁচুতে থাকার কারণে তার শরীরটা সামান্য টানটান হয়ে আছে। হাত তুলতেই শাড়ির আঁচলটা আর ভাঁজ একটু সরে গিয়ে তার কোমরের পেটের একাংশ উন্মুক্ত হয়ে পড়ে। অপ্রস্তুত, অস্বাভাবিক, অথচ চোখে পড়ার মতো কোমল এক দৃশ্য। ক্রিস তাকে ধরে রেখেছে অবলীলায়, দৃঢ় কিন্তু নিয়ন্ত্রিত গ্রিপে। লিসি একটু নড়তেই ক্রিস তাকে সামান্য উপরে ঠেলে ধরে, সে নড়াচড়ায় হালকা একটা দুলানি তৈরি হয়। এই অপ্রত্যাশিত কাছাকাছির মুহূর্তে ক্রিসের মুখের ঠোঁট অনিচ্ছাকৃতভাবে ছুঁয়ে যায় লিসির কোমরের কাছে। লিসি মুহূর্তে শিউরে ওঠে। তার পুরো শরীর কেঁপে ওঠে অদ্ভুত এক অনুভূতিতে। চোখ বড় হয়ে যায়, ঠোঁট কামড়ে ধরে নিজেকে সামলানোর চেষ্টা করে। ভাইয়া। কণ্ঠটা খুব নিচু, কিন্তু তাতে স্পষ্ট লজ্জার অস্বস্তি মিশ্রণ। কিরিস এক সেকেন্ড থামে। তার চোখে হালকা এক অচেনা দৃষ্টি, গভীর, স্থির, যেন কিছু অনুভব করছে কিন্তু প্রকাশ করছে না। পরক্ষণে ক্রিস ইচ্ছাকৃতভাবে নিজের মুখটা লিসির উন্মুক্ত পেটের অংশে ডুবিয়ে দেয়। সঙ্গে তার হাতের চাপ একটু দৃঢ় হয়ে ওঠে। লিসিকে আরো স্থিরভাবে ধরে রাখে, যেন সে পড়ে না যায়। কিরিসের এমন বেসামাল ছোঁয়ায় লিসির হৃদয়ে এমন ঝড় উঠে যায়। এলোমেলো করে দিচ্ছে কিরিসের এমন ছোঁয়া। কিন্তু এখানে লিসি না পারছে চিৎকার করতে, না পারছে কিরিসকে বারণ করতে, কারণ সবাই দাঁড়িয়ে আছে। এর জন্য লিসি দ্রুত নিজেকে সামলে নেয়, কাপা হাতে ফুলটা ঠিক করে বসিয়ে দেয়। ওদিকে আশেপাশের পরিবেশটা বদলে গেছে। মেয়েরা, ছেলেরা যারা কিছুক্ষণ আগেও ঠাট্টা করছিল, এখন অদ্ভুতভাবে একটু দূরে সরে দাঁড়িয়ে আছে। কেউ সরাসরি কিছু বলছে না, কিন্তু তাদের চোখে মিশে আছে মুচকি হাসি, কৌতূহল আর নিঃশব্দ খুনসুটি। কিছু মুহূর্ত যেন ভারী হয়ে থাকে। লিসি পুরোটা ঠিক করে শেষ করেই নিচু গলায় বলে ওঠে, হয়ে গেছে, এখন আমাকে নামান। কিন্তু আমার আমার কিন্তু একেবারে না। দিকে তার বাহুটি আটকে রেখেছে। লিসি কিছুই বুঝে উঠতে পারছে না। লিসি নড়ে চড়ে উঠছে, কিন্তু ক্রিস এখনো লিসিকে আগের মতো নিচের বাহুতে ধরে রেখেছে, একদম আষ্টে পিষ্টে, যেন সত্যি কোনো পুতুলকে ধরে আছে। লিসি পা মেঝেতে ছোঁয়াই পাচ্ছে না। সে হালকা ছটফট করে ওঠে, ভাইয়া, নামান বলছি। ক্রিস দিকে তাকায়, ঠোঁটে কোনো অল্প একরকম রেখে, এত তাড়া কেন? লিসি চোখ বড় করে তাকায়, সবাই দেখছে, দেখুক। শান্ত নির্লিপ্ত উত্তর। চারপাশে তখন সত্যি সবাই তাকিয়ে, কেউ চাপা হারছে, কেউ চোখে চোখে ইশারা করছে। রিসি অস্বস্তিতে গাল লাল করে ফেলে, নামাও, না হলে কিন্তু। কিন্তু কি?
তিরিশ একটু ঝুঁকে আসে, কণ্ঠে নিচু স্বর। লিসি থেমে যায়, কথাগুলো গুছিয়ে উঠতে পারে না। এক মুহূর্তে নীরব থেকে তিরিশ হঠাৎ বলে, কটন শাড়ি পরনি কেন? প্রশ্নটা হঠাৎ কিন্তু স্পষ্ট। লিসি ভ্রু কুঁচকে তাকায়। ভালো লাগেনি, তাই পরিনি। এখনই পরে আসো। পরবো না। লিসির গলায় জেদ স্পষ্ট। কিরিসের চোখে এক ঝলক কঠোরতা খেলে যায়। বলেছি পরবে। লিসি এবার মুখ ঘুরিয়ে নেয়। আমি যা ভালো লাগে তাই পরবো। এই ছোট্ট কথার লড়াইয়ে মাঝে কিরিচের শরীরে উষ্ণতা, তার খুব কাছে থাকার অনুভূতি আর তার স্বাভাবিক কৌশলে উপস্থিতি সব মিলিয়ে নিজের ভেতরটা অদ্ভুতভাবে কেঁপে উঠছে। সে বারবার নিজেকে সামলানোর চেষ্টা করেছে, কিন্তু কিরিচের এতটা কাছাকাছি থাকা তাকে আরো অস্থির করে তুলছে। জিম করায় গায়ের ঘামে নিজস্ব একটা ঘ্রাণ বের হচ্ছে, কিরিচের শরীর থেকে, যেটা সম্পূর্ণ কিরিচের নিজস্ব দেহের সুবাস। নিচের গায়ে হাত দিতে পারছে না, তার খালি গায়ে আছে। কিন্তু নিজেকে সামলাচ্ছে। আর ওইদিকে তার কোনো কথা না বলে হঠাৎ করে তাকে আরো শক্ত করে জড়িয়ে নেয়। তারপর একদম স্বাভাবিক ভঙ্গিতে, যেন এটাই তার স্বভাব, রেসিকে বাহুতে জড়িয়ে নিয়ে সোজা সিঁড়ির দিকে হাঁটা শুরু করে। ইরিস এবার তাকে কোলে নেয়নি, শুধু সামনে থেকে এক হাত পিঠের চারপাশে আর এক হাত কোমরের নিচের দিকে চারপাশে ধরে রেখেছে। ক্রিসের এমন কাছে লিসে ছটফট করছে নামার জন্য, কিন্তু ক্রিসের মতো শক্তিশালী পুরুষের কাছে লিসির শক্তির তুচ্ছ মনে হচ্ছে। সে চেয়েও ক্রিসের হাত থেকে মুক্তি পাচ্ছে না। লিসি আর না পেরে বলে, ভাইয়া, কি করছেন? নামান। ক্রিসিস ফিসফিস করে প্রায় অনুনয় সুরে, কিন্তু ক্রিস থামে না। ধীরে ধীরে সিঁড়ি থেকে উপরে উঠতে থাকে। এর অবস্থা তখন একেবারে লজ্জায় মরে। সে নিচের দিকে তাকাতেও পারছে না, আবার কারো চোখের দিকেও না। ওদিকে নিচে দাঁড়িয়ে থাকা সবাই মুচকি হাসছে। কেউ ফিসফিস করে বলে, আহা, কি সুন্দর জুটি। আরেকজন হেসে ওঠে। একদম পুতুলের মতো দেখাচ্ছে মেয়েটাকে। এই হাসি ঠাট্টার মাঝে ক্রিস নির্লিপ্ত, স্থির পায়ে উপরে উঠে যায়। আর তার বাহুতে ধরে লিসি। লজ্জা, অস্বস্তি আর এক অদ্ভুত অচেনা অনুভূতির ভেতর ডুবে যায়, যেন মুহূর্তটা তাকে পুরোপুরি নিজের ভেতর টেনে নিচ্ছে। করিডোরটা তুলনামূলক নির্জনের কোলাহল একটু এসে মৃদু হয়ে গেছে। কেস থামে না, সোজা নিচের ঘরের দরজার সামনে এসে দাঁড়ায়। এক হাতে দরজা ঠেলে খুলে ভেতরে ঢুকে আর তারপর ধীরে দরজাটা বন্ধ করে দেয়। ঘরের ভেতর হালকা নিস্তব্ধতা। নিচে তখনও তার কোলে, মুখ লাল, শ্বাস কিছুটা অগোছালো, চোখে স্পষ্ট অস্বস্তি আর অভিমান মেশানো একরাশ লজ্জা। এখন নামাবে? সে নিচু স্বরে বলে। এবার আর আগের মতো জোর নেই কণ্ঠে। প্লিজ কয়েক সেকেন্ড চুপ করে তাকিয়ে থাকে তার দিকে। তারপর ধীরে ধীরে তাকে নামিয়ে দেয় মেঝেতে। লিসি মাটিতে পা দিতে দ্রুত একপাশে সরে যায়। আজও এটা ঠিক করে নাই, যেন নিজেকে গুছিয়ে নিতে চাইছে। কিছুক্ষণ কেউ কিছু না বলে না, বাতাসে অদ্ভুত একটা টান টান নীরবতা। তারপর প্লিজ ধীরে বলে ওঠে, আমি যা বলি সেটা অকারণে বলি না। লিপি তাকায় না তার দিকে। জানালার পাশে গিয়ে দাঁড়ায়, পর্দার কোণা আঙুলে পেঁচাতে থাকে। সব কথাই শুনতে হবে এমন তো না। তার কণ্ঠে নরম জেদ। প্লিজ এক পা এগিয়ে আসে। তুমি বোঝো না? কি বুঝবো? চোখে হালকা প্রশ্ন, হালকা অভিমান। কিছুক্ষণ থাকে। তার চোখে সে চেনা কঠিনতা নেই, বরং গভীর চাপা কিছু একটা। সবার সামনে সে থেমে যায়। তারপর ধীরে বলে, আমি চাই না কেউ তোমাকে ওইভাবে দেখুক। শাড়ির কুচি খুলে যাওয়ার মতো। আর আমি তোমাকে ওই অবস্থায় ওখানে দাঁড় করিয়ে দিব? লিসি কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর ঠোঁটের কোণে অল্প হাসি। তাই বলে শাড়ি পর্যন্ত ঠিক করে দিবে? ক্রিস এবার একটু কাছে আসে, কণ্ঠটা নিচু কিন্তু স্থির। যদি দরকার হয় তাও করব। এই সরল অথচ দৃঢ় উত্তরে লেসি থেমে যায়। তার চোখে এক ঝলক অন্যরকম অনুভূতি খেলে যায়। কথা খুঁজে পায় না। ঘরের ভেতর আবার নীরবতা নামে। দূরে কোথাও নিজের হাসির শব্দ ভেসে আসছে। আর এই ঘরে দুজন মানুষের মাঝখানে জমে উঠেছে এক অদ্ভুত নীরব টান, যেখানে জেদ আছে, অধিকার আছে, আর অপ্রকাশিত কিছু অনুভূতির ভার। ঘরের ভেতর নীরবতা এখনো পুরোপুরি কাটেনি। লিসি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের আঁচলটা ঠিক করতে ব্যস্ত, কিন্তু চোখে মুখে এখনো সেই অস্বস্তি, লজ্জার হালকা জেদের ছাপ স্পষ্ট। পেছন থেকে ক্রিসের গম্ভীর কণ্ঠ ভেসে আসে, ওই শাড়িটা খুলে ফেলো। কটন শাড়ি পরবে। লিসি থেমে যায়, আয়নার ভেতর দিয়ে ক্রিসের দিকে তাকায়।
আমি বলেছি না, এটাই ভালো লাগছে। কিরিস ধীরে ধীরে এগিয়ে আসে। আমি যা বলি সেটা কারণ ছাড়াই বলি না। সবকিছুকে কারণ জানতে হবে নাকি? লিসির গলায় এবার স্পষ্ট বিরক্তি। কিরিস একদম কাছে এসে দাঁড়ায়। তোমাকে নিয়ে? হ্যাঁ। এই সোজাসাপটা উত্তরটা লিসিকে এক মুহূর্তের জন্য চুপ করিয়ে দেয়। কিন্তু সে হার মানার মানুষ না। আমি শাড়ি বদলাবো না। কিরিস কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকে। তারপর খুব শান্ত গলায় বলে, না বদলালে আমাকে নিজেই করতে হবে। কথাটা হালকা হলেও ভেতরে চাপা কঠোরতা স্পষ্ট। লিসি চোখ বড় করে তাকায়। আপনি? সে দ্রুত আঁচলটা আরো জড়িয়ে নেয় নিজের গায়ে, যেন আগেই নিজেকে সামলে রাখতে চায়। এইসব করবেন না। কিরিস থামে না। তার দৃষ্টি স্থির, নিয়ন্ত্রিত। কিরিস হাত বাড়িয়ে কেবল লিসির আঁচল ধরতে যাবে, তখন এই অবস্থায় লিসি একটু থেমে নিজের সব নরম করে ফেলে। আচ্ছা, ঠিক আছে, আমি বদলে ফেলবো। ক্রিস ভ্রু তোলে। নিশ্চিত? লিসি হালকা বিরক্তি নিয়ে বলে, হ্যাঁ বললাম তো, কিন্তু একটা শর্ত আছে। কি? ক্রিস অনাগ্রহীন স্বরে জিজ্ঞাসা করে। আপনি আর কোনো ঝামেলা করবেন না। ক্রিস কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর খুব সংক্ষিপ্তভাবে বলে, ঠিক আছে। এরপর আর কিছু না বলে সে ঘুরে ওয়াশরুমের দিকে চলে যায়। দরজা বন্ধ হওয়ার শব্দ হয়। কিছুক্ষণের মধ্যে ভেতর থেকে পানির শব্দ শোনা যায়। এদিকে লিসি গভীর শ্বাস নেয়, যেন এতক্ষণ নিজের ভেতরে জমে থাকা টানটা একটু ছাড়ে। তারপর আলমারির দিকে যায়, আবার সেই সারি সারি শাড়ি। সে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর অবশেষে একটা হালকা সাদামাটা কটন শাড়ি বের করে। ধীরে ধীরে সেটা পরে নেয়। কোনো বাড়তি সাজ নেই, কিন্তু তার স্বাভাবিক সৌন্দর্য যেন আরো কোমল হয়ে ফুটে ওঠে। সব ঠিক করে নিয়ে আয়নার সামনে এসে দাঁড়ায়। নিজেকে কিছুক্ষণ দেখেই চোখে অদ্ভুত এক মিশ্র অনুভূতি। জেদ আছে, লজ্জা আছে, কিন্তু কোথাও যেন কিরিসের কথার প্রভাবও অস্বীকার করা যাচ্ছে না। ঠিক তখনই ওয়াশরুমের ভেতরে পানির শব্দ থেমে যায়। ওয়াশরুমের দরজা ধীরে খুলে যায়। কিরিস বেরিয়ে আসে। সম্পূর্ণ তরু ভেজা চুলগুলো পেছনে আঁচড়ানো। শরীর থেকে এখন হালকা সাবানের গন্ধ ভেসে আসছে। কালো শার্ট, হাতা একটু গোটানো, স্বাভাবিক, কিন্তু তার উপস্থিতি সব সময়কার মতোই তীক্ষ্ণ। বের হয়ে তার দৃষ্টি গিয়ে থামে লিসির উপর। লিসি আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো খোপা করছে। কটন শাড়িটা তাকে অন্যরকম কোমলতা দিয়েছে। খুব সাদামাটা, তবু অদ্ভুতভাবে মানিয়ে গেছে তার সাথে। কানে ছোট দুল, গলায় মোটা সোনার চেন, একদম পরিপাটি। শান্ত এক সৌন্দর্য। কিরিস কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে। তার দৃষ্টিটা এবার আগের মতো কঠিন না, বরং গভীর, স্থির, যেন দেখেই যাচ্ছে। লিসি আয়নায় তার চোখের দৃষ্টি টের পেয়ে একটু থামে। কি হয়েছে? এভাবে তাকিয়ে আছেন কেন? হালকা বিরক্তি, কিন্তু ভেতরে লজ্জা লুকানো। কিরিস ধীরে এগিয়ে আসে। এবার ঠিক আছে। মানে? লিসি ঘুরে দাঁড়ায়। এটাই করা উচিত ছিল। তার স্বর শান্ত, কিন্তু ভেতরে চাপা সন্তুষ্টি। লিসি ঠোঁট বাঁকায়। সবসময় আপনার কথা শুনতে হবে নাকি? না, কিন্তু এই ব্যাপারে শুনবে। ক্রিসের উত্তর একদম সরাসরি, জেদি। লিসি মুখ ফিরিয়ে নেয়। আপনিও কম না? ক্রিস ঠান্ডা স্বরে বলে। একটু নীরবতা নামে। তারপর হঠাৎ ক্রিস নিচু স্বরে বলে, একটা জিনিস চাই। লিসি ভ্রু কুঁচকে তাকায়। কি? ক্রিস আরেকটু কাছে আসে। স্বর আরো নরম, আগের মতো। আরেকবার। লিসি বুঝতে পেরে এক ঝটকায় পিছিয়ে যায়। এই না ভাইয়া, না। তার গাল লাল হয়ে ওঠে মুহূর্তে, কিন্তু ক্রিস নরম সুরে বলে, প্লিজ। অদ্ভুতভাবে শান্ত, কিন্তু অনুরোধ মেশানো। না, হবে না। লিসি মুখ ঘুরিয়ে নেয়। স্পষ্ট লজ্জা। ক্রিস কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর ধীরে বলে, একবারই। লিসি চুপ। তার শ্বাস একটু ভারী হয়ে আসে। হাত দিয়ে আঁচলটা আরো জড়িয়ে ধরে। কেউ দেখবে। খুব নিচু স্বর। কেউ দেখবে না। আমার ঘরে কে আসবে? আর আমার বউ আমি যেভাবে ইচ্ছি সেভাবে আদর করব। ক্রিস আশ্বাসের মতো বলে। কয়েক সেকেন্ড কেটে যায়। শেষমেশ লিসি চোখ নামিয়ে ফেলে। একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে। ক্রিসের মুখে এমন মিষ্টি অনুরোধ মারাত্মক। যে পুরুষ রাগ ছাড়া কিছু বোঝে না, এখন সে এমন আবদার করছে। লিসি কিছুক্ষণ চুপচাপ থাকে। ক্রিস আবদার মেশানো চোখে লিসির দিকে তাকিয়ে আছে। লিসি নিজের লজ্জাটা চেপে আস্তে বলে ওঠে, শুধু একবার। লিসি কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থাকে।
তারপর ধীরে শাড়ির আঁচলটা নিজের পেটের উপর থেকে সরিয়ে নেয়। চোখ নামানো, নিঃশ্বাস একটু ভারী। তার ভঙ্গিতে লজ্জা আসছে, কিন্তু কোথাও একরকম নীরব সম্মতিও লুকিয়ে। কিটিস এক পা এগিয়ে আসে, হাঁটু ভাঁজ করে নিচে বসে লিসির উন্মুক্ত পেটের কাছে মুখ নিয়ে আসে। লিসি চোখ বন্ধ করে ফেলে। মুহূর্তটা খুব কাছে এসে থামে তার উপস্থিতি। তার উষ্ণতা, সবকিছু মিলিয়ে লিসির শরীর হালকা কেঁপে ওঠে। কিরিসের সদ্য গোসল করা ভিজে চুলগুলো পানির ছোঁয়া যখন লিসির ত্বকে লাগে, লিসি নিজের ভেতরের বেসামাল অবস্থাটা সামলানোর চেষ্টা করতে থাকে। কিন্তু এমন উন্মাতাল পুরুষের ভালোবাসা সামলানো লিসির মতো কিশোরীর বড্ড বেসামাল খাচ্ছে। লিসি অজান্তে কিরিসের চুলের কাছে হাত তুলে ধরে আঁকড়ে ধরে যেন নিজেকে সামলে রেখেছে। কিছু সময় যেন থেমে থাকে। ক্রিস নিজের তৃষ্ণা মিটিয়ে লিসির কোমর আঁকড়ে জড়িয়ে মাথা লিসির পেটের সঙ্গে লাগিয়ে কিছুক্ষণ থাকে। তারপর লিসির দিকে তাকায়। তার ছোঁয়ায় এলোমেলো হয়ে যাওয়া লিসিকে দেখে মনের অজান্তে মুচকি হাসি ফুটে ওঠে তার ঠোঁটে। লিসি এখনো চোখ বন্ধ করে আছে। ক্রিস নিজে থেকে সরে আসার আগে একবার লিসির উন্মুক্ত পেটের অংশের দিকে তাকায়। নাভির পাশের তিলটা মারাত্মক, যেটা ক্রিসকে বেসামালভাবে মুগ্ধ করে। কিরিস এবার উঠে দাঁড়ায় হতেই অনুভব হালকা হতেই। লিসি তাড়াতাড়ি আঁচলটা আবার গুছিয়ে নেয়। মুখটা লাল হয়ে গেছে। সে একবার পিছিয়ে যায়। আমি আমি নিচে যাচ্ছি। কিন্তু ঘুরে দাঁড়াতে কিরিস তার হাতটা ধরে ফেলে। একটু দাঁড়াও। লিসি থেমে যায়, তাকায় তার দিকে, চোখে প্রশ্ন, লজ্জা, অস্থিরতা সব মিলেমিশে। ক্রিস এবার কিছু না বলে আলমারির দিকে এগিয়ে যায়। একটা ছোট বক্স বের করে। ধীরে ফিরে এসে সেটা লিসির সামনে তুলে ধরে। ভেতরে একটা শুকনো নাক ফুল আর একজোড়া সোনার চুড়ি। খুব ভারী না, কিন্তু নকশায় নিখুঁত, নরম আলোয় ঝলমল করছে। লিসি অবাক হয়ে তাকিয়ে থাকে। এগুলো, কিরিস শান্ত গলায় বলে, তোমার জন্য। লিসি কিছুক্ষণ চুপ থাকে। তার চোখে মৃদু বিস্ময় আর কোথাও একটা অদ্ভুত স্পর্শ পাওয়া অনুভূতি। আমার তো অনেক গয়না আছে, সবাই মিলে, আর আপনি যা দিয়েছেন তাই আমি কবে পরে শেষ করব তাই জানি না। আরে এখন এইগুলো আমি কখন পরব? ক্রিসের উত্তর সংক্ষিপ্ত কিন্তু দৃঢ়। সব সময়। আমার বউ তুমি। দেখে দেখে যেন মানুষ বুঝতে পারে তুমি জিয়ান ক্রিস রায় চৌধুরীর নারী। লিসি হালকা হাসে, লজ্জা মেশানো। লিসি বক্সটা হাতে নেয়, তারপর ধীরে ধীরে বক্সটা বন্ধ করে রাখে, আয়নার সামনে এসে দাঁড়ায়। হাতে নাকফুলটা তুলে নেয় পড়তে যাবে, কিন্তু থেমে যায়। এটা ঠিকভাবে পড়তে পারবো তো? এটা ঠিকভাবে পড়তে পারবো তো? তার গলায় হালকা দ্বিধা। তারপরেও পড়ার চেষ্টা করে। অনেকদিন নাকে কিছু দেওয়া না না দেওয়ার জন্য এখন এই নাকফুল পড়তে গিয়ে লিসির একটু হলেও ব্যথা পাচ্ছে। কিন্তু তারপরও পড়তে পারছে না। লিসির এমন অবস্থা দেখে কেস পেছন থেকে এগিয়ে আসে। দাও। লিসি চুপচাপ নাকফুলটা তার হাতে দেয়। কিরিস খুব সাবধানে মনোযোগ দিয়ে নাকফুলটা পরিয়ে দেয় তাকে। তার আঙুলের ছোঁয়ায় লিসি হালকা কেঁপে ওঠে, কিন্তু চুপ করে থাকে। কিরিস সাবধানে এর সাথে পড়াতে থাকে। ব্যথা লাগছে না তো? লিসি হালকা সুরে বলে, না। অবশেষে নাকফুলটা পড়া শেষ হতেই লিসি আয়নায় নিজেকে দেখে থেমে যায়। একটু অন্যরকম লাগছে নিজেকে। আরো পরিপূর্ণ, আরো গৃহিণী সুলভ। কিরিস ধীরে বলে, চুড়ি দুইটাও পরো। কিরিস তার দিকে তাকায়। লিসি মৃদু স্বরে চোখ নামিয়ে, যখন নাকফুল পরিয়ে দিলেন, চুড়ি দুটাও পরিয়ে দিন। কিরিসের ঠোঁটে হালকা হাসি ফুটে ওঠে। সে বক্স থেকে চুড়িগুলো তুলে নেয়। একটা একটা করে ধীরে লিসির হাতে পরিয়ে দেয়। চুড়ির মৃদু টুংটাং শব্দে ঘরটা যেন আরো নরম হয়ে ওঠে। সবশেষে লিসি আবার আয়নার সামনে দাঁড়ায়। কটন শাড়ি, খোপা করা চুল, ছোট দুল, নাকে নাকফুল, হাতে সোনার চুড়ি, একদম পূর্ণতা পাওয়া এক বউ। কিস কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে। তার দৃষ্টিতে এবার কোনো কড়া ভাব নেই, শুধু গভীর, নিঃশব্দ মুগ্ধতা। সে ধীরে এগিয়ে এসে লিসির কোমর জড়িয়ে নিজের কাছে টেনে আনে। মাথাটা হালকা নিচে করে লিসির কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ায়। আমার বউজান। নরম কিন্তু দৃঢ় স্বর। লিসির মুখে সাথে সাথে লাজুক হাসি ফুটে ওঠে। চোখে ঝিলিক খুশি, তৃপ্তি আর একরাশ মিষ্টি লজ্জা। সে আর কিছু না বলে দ্রুত ঘুরে দাঁড়ায়। আমি নিচে যাচ্ছি। তার কণ্ঠে আনন্দ লুকানো যাচ্ছে না। দ্রুত পায়ে দরজার দিকে এগিয়ে যায়।
তারপর একবার পেছনে তাকায়, চোখে সেই মিষ্টি ঝিলিক রেখে তারপর নিচে নেমে যায়। আর কিরিস ঘরের ভেতর দাঁড়িয়ে থাকে একা, কিন্তু তার ঠোঁটের কোণে হালকা হাসি যেন এই মুহূর্তটাই যথেষ্ট। নিচে নামতে লিসিকে ঘিরে যেন আবার নতুন করে প্রাণ ফিরে পাওয়া এই ঘরটা। সিঁড়ির শেষের ধাপে দাঁড়াতেই সবার চোখ ঘুরে যায় তার দিকে। কটন শাড়িতে, খোপা করা চুলে, নাকে ছোট্ট নাকফুল, আর হাতে শোনা চুড়ির মৃদু শব্দটার সঙ্গে আবার কিরিসের দেওয়া নূপুরের শব্দ একদম অন্যরকম লাগছে তাকে। সুপ্রিয়া প্রথমেই খেয়াল করেন, চোখে মৃদু বিস্ময়, তারপর ঠোঁটে তৃপ্তির হাসি। এই তো, এখন ঠিক বউয়ের মতোই লাগছে। মির্জা বেগম মাথা নেড়ে বলে, মাশাআল্লাহ, কি সুন্দর। পাশের কয়েকজন বয়স্ক মহিলা এগিয়ে আসে, কেউ তার গাল ছুঁয়ে দেখে, কেউ মাথায় হাত রাখে আশীর্বাদের ভঙ্গিতে। বাবা, তোমার নাম কি? কোথাকার মেয়ে? কতদিন হলো বিয়ে হয়েছে? প্রশ্নের পর প্রশ্ন। লিসি প্রথমে একটু অপ্রস্তুত হয়ে পড়ে, তারপর ধীরে ধীরে হাসি মুখে উত্তর দিতে শুরু করে। তার গলার স্বর নরম, ভদ্র যেন শুনছে, সেই মুগ্ধ হচ্ছে। ওদিকে কাজিনরা একপাশে দাঁড়িয়ে ফিসফিস করছে। সুরভি মুচকি হেসে বলে, দেখেছিস, একদম চেঞ্জ হয়ে গেছে। যারা মাথা নেড়ে, হুম, কিরিস ভাইয়ের টাচ আছে পুরো ব্যাপারে। আরবি হালকা হেসে যোগ করে, ভাইয়া না থাকলেও প্রভাব ঠিকই আছে। সবাই চাপা হেসে ওঠে। লিসি এইসব শুনে লজ্জায় চোখ নামিয়ে ফেলে, কিন্তু ঠোঁটের কোণে হাসিটা লুকাতে পারে না। চা আবার পরিবেশন হচ্ছে। কেউ কাপ বাড়িয়ে দিচ্ছে, কেউ মিষ্টি এগিয়ে দিচ্ছে। এই ভিড়ের মাঝেও লিজের হাতে চুড়িগুলো টুংটাং শব্দ করে ওঠে। আর সে অজান্তে একবার নিজের নাকফুলটা ছুঁয়ে দেখে, মুহূর্তটা যেন তার নিজের কাছেই নতুন। উপরে কিরিস জানালার পাশে দাঁড়িয়ে নিচের দৃশ্যটা দেখছে, তার চোখে সরাসরি লিজির উপর। নিচে হাসি, গল্প, ভিড়, আর সেই ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে আছে তার বউ। কিরিসের ঠোঁটের কোণে আবার সেই অল্প হাসি ফুটে ওঠে।